হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনতে আচ্ছা। পাচ্ছি স্যার। জি, আচ্ছা, আচ্ছা। একটু লেট হয়ে গেল। আর যে আমরা লাকিলি আজকে বিদ্যুৎ পেয়ে গেছি। সো দেখি কতটুকু আগাতে পারি। আহ, বিদ্যুতের কারণে কী পরিমাণ যে প্যারায় পড়ছি বোঝাতে পারবো না আপনাদের। অনেক কষ্ট হচ্ছে। সো আমরা কথাবার্তা না বাড়াই। কথাবার্তা বাড়াতে গেলে আমাদের অনেক কিছু বলার থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলা হয় না। সময় পারি না, সময় সুযোগ হয় না। তো আমরা অতিরিক্ত কথাবার্তা না বললে আমরা ক্লাসের দিকে চলে যাই। বিদ্যুতের কারণে অনেক প্রবলেম হয়েছে, অনেকগুলো বেসের সাথে প্রবলেম হয়েছে, আবার অনেকগুলো বেসকে আমি অন্য বেসের সাথে হ্যান্ড ওভার করে দিয়েছি। অনেকে আবার হ্যান্ড ওভার হতে যাচ্ছে না, অনেক ধরনের প্রবলেম হয়েছে। যাই হোক, তো আমরা ক্লাসের দিকে চলে আসি। গত ক্লাসে আমরা ক্লাস 6 করেছিলাম, বাট ক্লাসটাকে ফোল করতে পারি নাই বলে আমি আপনাদের সাথে অবিচার করতেছি না। ফোল করতে পারি নাই বলে আমি ক্লাসটাকে ক্লাস 6-এর পার্ট 1 বানিয়েছি। তো আজকে তো আমি ক্লাস 6 দিয়েছি, কিন্তু এটাকে আমি 6-এর পার্ট 2 বানাবো। ঠিক আছে? আমি কোনো ধরনের অবহেলা বা অনিয়ম আপনাদের সাথে করব না। সব কিছু আপনাদের প্রাপ্য আপনাদেরকে বুঝাই দিব। আমাদের মডিউল যতক্ষণ না শেষ হচ্ছে আমি ততক্ষণ আপনাদের ক্লাসগুলো আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। আপনারা সেভাবে আমাকে সাপোর্ট দিবেন। ঠিক আছে? তো ক্লাস যেহেতু আমরা বিভিন্ন কারণে, বিদ্যুতের কারণে আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারি না, সেক্ষেত্রে আমরা মোটামুটি সবগুলো ক্লাস করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের কারণে আমাদের আরেকটা ক্লাস, আপনাদের সাথে আবার আরেকটা ক্লাস হবে 26 তারিখ। কিন্তু এক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, রেকর্ড চালু করেছি, ধন্যবাদ। যে একটা ঝামেলা হয়ে যায় যে এই মাঝখানে যে বিদ্যুতের কারণে অনেকগুলো ক্লাস দিয়ে দিতে পারি নাই। এর মধ্যে অফিস থেকে আরেকটা বেসের শিডিউল করে ফেলেছে। এখন একটা বিষয় শিডিউল করে বলে দেখা যাচ্ছে তাদেরকে ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাস নিয়েছিলাম তাদেরকে, কখন ওরিয়েন্টেশন ক্লাসটা, তাদেরকে ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে যে 15 তারিখ। তাদের একটা ক্লাস নিয়েছিলাম 15 তারিখ। তাদেরকে এই যে 15 তারিখ পর্যন্ত থেকে 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি, মানে প্রায় 10 দিন পরে আজ 26 তারিখ ক্লাস নেওয়ার কথা। তো মাঝখানে যে আপনাদের গ্যাপগুলো গেছে, ওই ক্লাসগুলো যদি হয়ে যেত আপনাদের বেসটা শেষ হয়ে যেত এতদিনে। 26 তারিখের আগে বেসটা শেষ হয়ে যেত, মনে করেন একটা 3টা ক্লাস ছিল, তো এগুলো নিয়ে ফেলতে পারতাম। কিন্তু এখন এই যে বিদ্যুতের কারণে যে ক্লাস দিয়ে নিতে পারি না, সেদিন 26 তারিখ একটা তাদেরও ক্লাস আছে। এখন কী করবো বুঝতে পারতেছি না। আপনাদের যে এতগুলো ক্লাস বাদ গেছে, আপনাদের যদি একটা ক্লাস আমি মাঝখানে একটু গ্যাপ দিব, সেই ব্যাপারটা বলতেও লজ্জা লাগতেছে। কী করব? 26 তারিখ আমি কিছু বুঝতেছি না। ক্লাসগুলোকে আবার আগে পিছু করানো সম্ভব হয় না, যে আপনাদের কাছে আপনাদেরকে 1 ঘন্টা পরে করালাম, তাদেরকে 2 ঘন্টা আগে নিলাম, এইগুলো করা সম্ভব হচ্ছে না। কারণ অনেকের প্রবলেম হয়, আগে করলেও প্রবলেম হয়, পরে করলেও প্রবলেম হয়। 9টার টাইমটা অনেকের ঠিক আছে, অনেকে এটা বলে, এই আর কি। এখন এই এই শিডিউল অনুযায়ী কারো ক্লাস থাকলে আমাদের সঙ্গে আমাদের এই পর্যন্ত আগাই গেলে তখন একসঙ্গে কিন্তু করতে পারতেন। মানে আমাদের ডেটে তো নিশ্চয়ই নতুন করে শিডিউল দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এখন নতুন যারা শিডিউল দিয়েছে দেখেন, অন্য অন্য বেসকে কীভাবে আপনাদের সাথে অ্যাড করবো। আপনাদের একটা বেস আছে যেটা আমার অনেকটা আগায় আছে, আর বাকি সবগুলো বেস 2টা ক্লাস 3টা ক্লাস 2টা ক্লাস 3টা ক্লাস এভাবের মধ্যে স্থগিত হয়ে আছে। 4টা 5টা ক্লাস দিতে তাহলে তো পারিনি। প্রবলেম। চার তাহলে তো প্রবলেম। 4টা 5টা ক্লাস নিতেই পারিনি। যদি নিতে পারতাম আপনাদের বেসটা শেষ হতো, অন্যান্য বেসগুলো 4টা 5টা ক্লাস এতদিনই শেষ হয়ে যেত। আমি যে কী পরিমাণ প্যারাতে আছি, এই যে বিদ্যুতের কারণে অনেক কষ্ট আমার, অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তার উপর আমার দিনের বেলায় এখন ডিউটি শুরু হয়ে গেছে। অফিস থেকে দিনের বেলা ডিউটি, আমাকে প্রতি সপ্তাহে ডিউটি করছে। দিনে যে ক্লাসগুলো নিতাম সেগুলোকে মার্জ করতে হচ্ছে। ভাগ্যিস দিনের বেলা শুধুমাত্র পুরো সপ্তাহে একটা ক্লাস, একটা বেস ছিল। যদি 3টা বেস থাকতো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো একটা বেসকে কী করছি, যারা যারা সন্ধ্যায় ক্লাস করতে হয় তাদেরকে সন্ধ্যায় নিয়ে নিয়েছি। আর যারা সন্ধ্যায় রাতের বেলা ক্লাস করতে পারবে না তাদেরকে অন্য ট্রেনারের বেসের ওখানে দিয়ে দিয়েছি। তো অনেক ধরনের ঝামেলা হয়ে যাচ্ছে সব মিলিয়ে। আর যাই তো হোক, দেখি। অফিস থেকে তো আপনার সঙ্গে কনসাল্ট করে দেওয়া দরকার ছিল, কিন্তু অফিস থেকে হঠাৎ করে। না, আমার অফিস বলতে এটা ইয়া না, মানে ডিজিটাল আইটি যেখান থেকে ক্লাস ডিজিটাল নেই, আইটি বলতেছি, হ্যাঁ এটা ডিজিটাল না। আইটির কথাই বলছি। ওদের কথা বলতেছি না। ওরা তো আমার যে আরেকটা অফিস, আমার যে আরেকটা জব আছে, ওদের তো এদের দেখা দরকার নেই। তো আমার ওই জবটা দিনের বেলা আমাকে ডিউটি করতে যেতে হতো না, ফিল্ডে যেতে হতো না। অফিসে বসে অফিস চালাতে পারতাম, মানে বাসায় বসে অফিস চালাতে পারতাম বলে আমি দিনের বেলা ক্লাসগুলো নিতাম। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম না, যে আমি প্রোডাক্টিভ মানুষ। আমার কাছে যদি 2 ঘন্টা সময় থাকে আমি 2 ঘন্টা কিছু না কিছু করি পুরো দিনে। তো এই জন্য আমি দেখা যাচ্ছে আমি একটা চাকরি করতেছি, ওই সেম টাইমে বাসায় বসে কাজ করতেছি বলে, আমার কাছে সময় থাকে বলে আমি ডিজিটাল আইটি কি বলে যে আমার দিনে সময় আছে আমাকে বেচ দেন, আমি বেচ নিয়েছি। তো আমার কাছে যখনই সময় থাকবে না কেন আমি কাজ করি, আমি বসে থাকার মতো লোক না। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে আবার অফিস বলতেছে যে তোমাকে দিনের বেলায় কাজ করতে, তাহলে আমি আর ক্লাস নিতে পারতেছি না। এইটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এগুলো দেখার চেষ্টা করবো। আচ্ছা, কিন্তু শুরু করি, অসুবিধা এখন নেই ভাইয়া, ছাব্বিশ হয়ে যাবে। তারিখের 26 তারিখের ব্যাপারটা কী করবো এটা বুঝতেছি না। যে আপনাদের এটা ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ ক্লাস যদিও এটা ওরিয়েন্টেশন পছন্দ না।
ওটা ওরিয়েন্টেশন হয়ে ফার্স্ট গেছে। ক্লাস হবে 26 তারিখ, 26 তারিখ ফার্স্ট ক্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সার্ভিস তারিখ ফার্স্ট ক্লাস কয়টা শুরু। বাজে দিয়েছে ওইটা? ওটাই ওইটা তো ঠিক 9টা টাইম, থেকে 9টা থেকে দিয়েছে? 11টা। এ আল্লাহ। এখন আপনাদের এখন বেস বাদ দিলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে আরও ক্লাস নিতে হবে, তখন তাদেরকে আবার আরেকটা বেস অফ করে রাখতে হবে। এই একটা প্রবলেমে পড়ে গেছি বিদ্যুতের কারণে, কি করবো বুঝতেছি না। এখন তাদেরকেও এতদিন অপেক্ষা করার পর যদি আবার যদি বলি যে আরও 2 দিন পরে ক্লাস হবে, 3 দিন পরে ক্লাস হবে, 5 দিন পরে ক্লাস হবে, এগুলো খেপে যাবে। বলবো যে টাকা পয়সা খেয়ে ক্লাসটা শুরু করে নেয়, মনে হয় ঘুরাই দিচ্ছে, দান্দাবাজি করতেছে। আপনাদেরকে না হয় বুঝাইতে পারবো যে 6টা ক্লাস হয়েছে, বুঝাইতে পারবো যে খাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, মানে ফেলে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তাদেরকে তো ক্লাস নিয়ে নেই, সেটা বুঝতেছি না কীভাবে ম্যানেজ করবো। আচ্ছা আহ, দেখেন ভাই, অসুবিধা আচ্ছা নেই, ওটা দেখি ওদের 26 তারিখের যেহেতু আগে। ওরা যেহেতু ফার্স্ট ক্লাস, ওরা হ্যাঁ, যেহেতু ফার্স্ট ক্লাস। এখন না হলে 26 তারিখ, বাই 25 তারিখ নেওয়া কীভাবে নিব? আমার প্রত্যেকটা দিন ক্লাস আছে। এখন 25 তারিখে যেদিন ক্লাস অন্য বেস আছে, সেদিন দেখা যাচ্ছে তাদের বেসটা বিদ্যুতের কারণে ক্লাস নিতে পারেনি, 4-5টা ক্লাস। এখন তাদেরকেও কীভাবে মানাবো? শনিবারে তো আমার ক্লাস আছে। আচ্ছা শনিবারে যে বেসটার একটু খাওয়ার অবস্থা স্যার দেখি। আপনার যেদিন ফ্রি থাকে ওই দিন আমাদেরটা নিলে। আমার ফ্রি বলতে আমি দেখি শনিবারে আমার কোন বেস, 93 বেস। 93 বেসের কী অবস্থা দেখবেন? একটু একটু দেখেন। এটা দেখলে আরও অবস্থা খারাপ দেখেন। আপনাদের তো ক্লাস অর্ধেক অর্ধেক করে নিতে পারছে 93 বেসে। আচ্ছা এটা কি 93 বেসে? তারপরে কি রবিবার তো আবার, রবিবার তো আমাদের ক্লাস আছে এরপরে আবার, তাই না? ওই দিন তো আবার ওদের ক্লাস আছে নাকি? এরকম কি ফিক্সড হয়ে গেছে? রবিবারে অন্য অন্য বেসে ক্লাস আছে, আপনাদের বেসে ক্লাস তো আছে রবিবারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 93 বেসে নাকি কোন বেসে? আচ্ছা আপনারা কি 95 বেস না? আচ্ছা 92। 92। আচ্ছা আমি 92 বেচ। আচ্ছা 95 বেসের অবস্থা একটু দেখাই, মানডে এবং কি কি হয়েছিল দেখি। এই যে দেখেন, দেখেন ওখানে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়াতে আমি ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে যাই। তো আপনারা তো ক্লাস, আমি যদি এখন ডিসকানেক্ট হয়ে যাই, আপনারা তো কি হবেন, লাইনে থাকবেন, আপনারা লাইনে থাকবেন। তো আমি ক্লাসটা অফ করে রেখে মানে লাইন চলে গেছে, হঠাৎ করে আমার বিদ্যুৎ যখন আসছে আমি আবার লাইনে ঢুকছি। এখন তাদের মধ্যে কথাবার্তা বলতেছে, তাদের মধ্যে কথাবার্তা আপনি যদি আমাকে একটু স্যাক্রিফাইস করবেন, যদি সম্ভব হয় আমি 26 তারিখ মানে তাদের ক্লাসটা নিলে আপনারা আমাকে একটু যদি সাপোর্ট করেন আর কি। এখন তাদেরকেও আমাকে সেইভাবে কাউন্সিল করে সেভাবে তাদের একটা ক্লাস নিই, একটা ক্লাস দিয়ে তাদেরকে হয়তো অন্য একটা ডেট দিব, আপনাদের সাথে না মিলে মতো একটা ডেট দিব। এভাবে করতে হবে, কিছু করার নেই। জি স্যার আপনি করতে পারেন, একটু যেহেতু একটু নতুন ব্যাচ তো ঝামেলা হ্যাঁ, হবে না। নতুন ব্যাচটা অনেকে ভুল বুঝবে, দেখা যাচ্ছে যে ক্লাস পাইছে অনেক দিন পরে, 15 দিন 1 মাস পরে, আবার একটা ক্লাস করার পর আবার 10 দিন নিছি, আবার যদি একটা ক্লাস করে আর ওই 10 দিন পরে যদি আবার যদি ক্লাসটা নিতে না পারে, তাহলে আরও অনেক বেশি ঝামেলা। তো একটু আমাকে একটু সাপোর্ট করবেন, আমি রিকোয়েস্ট করব। সো আপনাদের ক্লাসগুলো আমি কোনো রকম সব কিছু ঠিকঠাকভাবে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্লাস শুরু করি তাহলে। ক্লাস শুরু করার আগে যে আমি জানতে চাই যে আপনাদের কারো কি কোনো কিছু জানার আছে, কোনো প্রশ্ন আছে, কোনো রিলেটেড, মানে আজকে ক্লাস পর্যন্ত কোনো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। জি, কারো কোনো কি জানার আছে কিছু? কেউ কিছু জানতে চাইলে একটু বলতে পারেন, আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল কি, আমি তো বাসা শিফট করতেছি, তো হ্যাঁ আমার তো আইপি অ্যাড্রেস তো এখন স্যার চেঞ্জ হয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে আমার যে ওই পেপলে অ্যাকাউন্ট খোলা আছে আর কি স্যার, হ্যাঁ। ওটাকে তাহলে আইপি অ্যাড্রেস চেঞ্জের জন্য কোনো করতে হবে, ওনাদেরকে পেপাল ইনফর্ম করতে হবে? পেপালে আইপি অ্যাড্রেসের জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পেপালে সমস্যা নেই, স্যার অন্য কিছু পেপালে কোনো সমস্যা নেই, কিন্তু মাইক্রো ওয়ার্কার্স থেকে তখন সমস্যা হবে, তখন সমস্যা হবে, তখন দরকার। তখন আপনি যদি বাসা চেঞ্জ করেন, আপনার যদি ওয়াইফাই চেঞ্জ হয়ে যায়, আপনার যদি ডিভাইস চেঞ্জ হয়, তাহলে তখন কিন্তু সমস্যা হবে। ঠিক আছে তখন ওয়াইফাই লাইনটা একই থাকবে কিন্তু মানে জায়গাটা চেঞ্জ হবে, তাহলে কি কোনো সমস্যা হবে? না মাইক্রো না এই না না সমস্যা র্যাপিড হবে। তখন ওয়ার্কার্স। তখন সমস্যা হবে না, তখন সমস্যা না। আপনার ডিভাইস যদি ঠিক থাকে, ওয়াইফাই যদি ঠিক থাকে, সমস্যা হবে না। আপনার জায়গা চেঞ্জ হলে তো, থ্যাংক ইউ। আর ওরা তো জায়গা জায়গা চেঞ্জ হয়েছে কিনা সেটা বুঝতে পারবে না, তারা বুঝতে পারবে শুধু আইপি চেঞ্জ হয়েছে কিনা সেটা। ঠিক আছে, সেক্ষেত্রে জি সমস্যা নেই। স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম। জি। আর যদি কেউ কিছু জানতে না চান তাহলে আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা, ধন্যবাদ যাদের একদিন ইস্যু হবে না আমাকে একটু স্যাক্রিফাইস করতে, সবাইকে ধন্যবাদ। আমি যাই ক্লাসে শুরু করে দিই, তাহলে আমি মডিউলটা ওপেন করি। মডিউলটা ওপেন করার পরেই, আচ্ছা মডিউলটা ওপেন করার পরে দেখার চেষ্টা স্যার করব কোথায়। স্ক্রিন শেয়ার। না স্ক্রিন শেয়ার দিই নাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা আপনাদের মধ্যে ওই যে একটা মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে ইনভেস্ট করলে টাকা পয়সা হয়, এরকম মধ্যে আপনাদের মধ্যে কেউ করেছেন ইনভেস্ট বা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি ইনভেস্ট করব কাল পরশুর মধ্যে আচ্ছা, ইনশাআল্লাহ।
এটা করলে করতে পারেন। যেমন দেখেন আমি ইনভেস্ট করেছিলাম 2,000 টাকা ইনভেস্ট করেছিলাম, আমার 8,000 টাকা হয়েছে। এই 8,000 টাকা থেকে আমি আবার ওই লাভের টাকা থেকে আমি আবার VIP2 পারচেস করেছি। এটা এটা সম্ভব আমি হতো না। স্যার জিজ্ঞেস করতাম আপনাকে স্যার, হ্যাঁ যে হচ্ছে এটা করা যায় কিনা, যে আমার অ্যাকাউন্টেই টাকা জমলো, ওখান থেকে হচ্ছে আমি আবার VIP2 তে হ্যাঁ কনভার্ট হতে হ্যাঁ, পারবো পারবেন কিনা। পারবেন পারবেন। কিন্তু কথা হচ্ছে যে VIP2 তে কনভার্ট আচ্ছা করার আগে আপনার কাছে তো টাকা কম থাকবে, কারণ আমার কাছে বেশি টাকা হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি আমি রেফার পেয়েছি বেশি। যেমন আমি আপনাদেরকে বলেছি আপনি আমার রেফারে করছেন, আমি আপনার কাছ থেকে কমিশন পাচ্ছি। আপনি 2,000 টাকা করলে আমি 400 টাকা পাচ্ছি। আবার দেখা যাচ্ছে আপনি যদি 75,000 করেন আমি 15,000 টাকা পাবো কমিশন। তো আমার কাছে আচ্ছা, আমার মনে কাছে করেন স্যার 1 মাস বা 2 মাস পরে তো হবে হ্যাঁ, তো তখন। এখন কথা হচ্ছে যে এটা যদি 2 মাস 3 মাস যদি সময় লাগে তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে আমি বলবো যে আপনার যে ইনভেস্টমেন্টের টাকাটা আছে আগে সেটা তুলে ফেলবেন। প্রফিট থেকে তো যদি কোনো কারণে সমস্যা হয়, সেটাতে আমার একটা সমস্যা থাকবে যদি আপনার মূল টাকাটা তুলে ফেলতে পারেন। যেমন আমি আমার মূল টাকাটা তোলার জন্য আমি উইথড্র রিকোয়েস্ট দিয়ে রেখেছি। আমি 9 দিন পরে টাকা তুলবো, কেন জানেন? কারণ আমি যদি ইনস্ট্যান্ট টাকা তুলি 19% ট্যাক্স কেটে ফেলবে। আমি যদি 9 দিনের জন্য ইনভেস্টমেন্টে দিয়ে দিই, তারা আমার টাকাটা ব্যবহার করবে 9 দিন পর্যন্ত, তখন আমি ফ্রিতে টাকাটা তুলে ফেলবো। তো আমি 4,000 টাকা উইথড্র রিকোয়েস্টে দিয়ে রেখেছি, ইনভেস্টমেন্টে দিয়ে রেখেছি, আর 4,000 টাকা আমি রেখেছিলাম। সেই 4,000 টাকা থেকেও আজকে দেখলাম যে আরও বেশ কয়েকজন রেফার হয়েছে। আজকে দেখলাম যে ওখানে 5,000 টাকা হয়ে গেছে। 5,000 কত টাকা একটু দেখি। 5,000 এখন দেখা যাচ্ছে যে এখনও আসে নাই, একটু আসুক। দেখা যাচ্ছে 5,005 টাকা, 5.9 টাকা, তো এরকমও হচ্ছে। ঠিক আছে, তো রেফার টেফার করেন। অনেক রেফার এই জন্যও করবেন যে মানে ইনভেস্ট না করলেও রেফার করেন। ইনভেস্ট না করলেও দেখা যাচ্ছে এখানে 5 টাকা 7 টাকা, 5 টাকা 7 টাকা এভাবে করে আর্নিংসটা আসে ইনভেস্ট না করলেও, অ্যাকাউন্ট রেফার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। ঠিক আছে, তো আপনার যদি এরকম কাছের কেউ থাকে, আত্মীয় স্বজন বন্ধু পরিচিত কেউ থাকে, তাদেরকে এমনিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন। দেখা যাচ্ছে সে 50 টাকা পাবে, প্রতিদিন সে 30 টাকা করে আর্ন করবে। এরপরে যে সে যে অ্যাকাউন্ট 50 টাকা পাবে, সেখান থেকেও কিন্তু আপনি 5-7 টাকা আর্নিং পাবেন। এরপরে যদি আপনি আর্নিং পান তার অ্যাকাউন্ট থেকে, তখন তাকে দেখাবেন, উইথড্র করে দেখাবেন, তখন সে বিশ্বস্ত হবে। কিন্তু আমি আবার বলতেছি কারো রিস্ক নেবেন না। কারণ আপনি আপনি অ্যাকাউন্ট করলে টাকাটা পাবেন আপনি, এখানে আমার কোনো প্রফিট নেই। কমিশনটা তো এটা আমি করি আর যেই করি, আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা করেন সে কমিশন পাবে, এটা তো অন্য ব্যাপার। তো কমিশনের জন্য তো আমি 400 টাকা কমিশন পাচ্ছি বলতে আমি আপনার 2,000 টাকার রিস্ক নিব না, তাই না? তো ইনকাম পাবেন আপনি, আমি আপনার টাকার রিস্ক আমি নিব না। যেমন আমার টাকাটা রিস্ক আমি কাউকে দিই নাই, কাউকে কাছ থেকে দিই না, আমি নিজে নিজে রিস্ক নিচ্ছি, আমার কাছে ট্রাস্টেড মনে হয়েছে। আপনিও যাদেরকে করাবেন, দেখো তুমি যদি আমার ইনকাম দেখে যদি তোমার ভালো লাগে, তুমি যদি বিশ্বাস করতে পারো, আবার তাদেরকে গ্রুপগুলো দেখাবেন। এই যে সিলেজের গ্রুপ আছে, সিলেজের কী জানি বলে টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওদেরকে দেখাবেন। ওরা ওখানে যে পোস্ট করছে এগুলো দেখাবেন। এগুলো দেখার পরে যদি তারা যদি ভরসা পায়, তারা যদি ইন্টারেস্ট মানে ইনভেস্ট করতে রাজি হয়, তখন আপনি করবেন। আমি বলবো না যে কারো রিস্ক নেবেন। ঠিক আছে, রিস্কটা নিলে দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি আল্লাহ না করো, যদি কোনো একটা সমস্যা হয়, তাহলে আপনি বিপদে পড়বেন, সে বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এটা 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 কি এমএলএম টাইপের কিছু একটা ভাইয়া? MLM টাইপে তো হচ্ছে কি যে আমার আন্ডারে আমি যতজনকেই ইনভেস্ট করা মানে রেফার করবো, তত জন থেকে আমি কমিশন পাবো। এটা দেখা তো যাচ্ছে সেই টাইপেরই হলো। এরকম হয় নাই। কারণ কি আমি বলি, মনে করেন আমি আপনাকে রেফার করছি না, আপনি ইনভেস্ট করেছেন, আমি আমার কাছে কমিশন পেয়েছি। কিন্তু আপনি যাকে রেফার করেছেন সে যদি ইনভেস্ট করে, কমিশনটা আপনি পাবেন, আমি আর পাবো না। বুঝতে পারছেন? MLM তো যতই আপনার ডান হাত বাম পাশে, ডান পাশে আর বাম পাশে যতই মানুষ হোক না কেন, ওখান থেকে আপনি কমিশন পাবেন। কিন্তু এখানে সেরকম কিছু না। এখানে হচ্ছে কি আমার কমিশনে শুধুমাত্র আপনি পর্যন্ত, আপনি যতবার ইনভেস্ট আপনার থেকে তাও একবার আমি কমিশন পাবো। আপনি যদি একবার ইনভেস্ট করেছেন 2,000 টাকা, পরে যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, আপনি যদি আবার 75,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে ওখান থেকে আমি আর কমিশন পাবো না, আমি শুধুমাত্র একবার কমিশন পাবো। বুঝতে পারছেন? তো আপনি যদি 2,000 টাকা ইনভেস্ট করেন, আমি পাচ্ছি 200 টাকা, 400 টাকা, সরি 400 টাকা, 2,000 থেকে 400 টাকা, এরপর 200 মানে 20%, 75,000 করলে আমি 15,000 টাকা পাবো, 20%। কিন্তু আপনি যদি একবার করেন, আমি একবার থেকে আর পাবো না, এটাই হচ্ছে কথা। তো তারপরেও এইরকম করে বাংলাদেশে কিন্তু হাজার হাজার বিজনেস আছে। তো এগুলো কখনো আমি করে নেই, আমার কখনো ভয় লেগেছিল। এটা আমি করেছি, কিন্তু আমার কলিগরা করেছে, তারা টাকা পাচ্ছে, তাদেরকে সব কিছু দেখেছি। মানুষ করছে, ফেসবুকে যে পোস্টগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে, আমি আমার কলিগ যে 75,000 টাকা ইনভেস্ট করছে সেটা দেখে আমি বেশি ইন্টারেস্টেড হয়েছি। ঠিক আছে, তো আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলেও আমার খরচ টরচ আছে, আমি 75 টাকা করার সাহস করি নেই। আমি 2,000 টাকা করেছি। আমি অনেক টাইম কনজাস্টেন্ট মানুষ, অনেক হিসাব নিকাশ করে চলি, কাজও করি বেশি, হিসাব নিকাশ করে চলি। আমি টাকা পয়সার একটু সেন্সিটিভ, সেজন্য আমি 2,000 টাকা করেছি এবং 2,000 টাকা দেখছি আমি ভালো আর্নিং পেয়েছি। কারণ এটা ভালো আর্নিংটা তো সম্ভব হতো না যদি আমার এত বড় একটা কমিউনিটি না থাকতো। যার কলিগ যেটার আন্ডার আমি করেছি, সে আমাকে প্রতিদিন বলছে, ভাই আপনি কী শুরু করে দিয়েছেন, যে এতগুলো অ্যাকাউন্ট কেমনে হয়, পুরো 400-500 অ্যাকাউন্ট হয়ে গেছে। তো সবাই তারা ইনভেস্ট করে, যে কজন ইনভেস্ট করে তাদের কাছে আমি টাকাটা পেয়েছি। তো 400 টাকা করে যদি আমি 8,000 টাকা, এখন 9,000 টাকা মতো হয়েছে, তাহলে কম অ্যাকাউন্ট কিন্তু ইনভেস্ট করে নেই, সবাই মোটামুটি ইনভেস্ট করেছে। তা যারা করে নাই তাদের ইয়াগুলো সংখ্যাগুলো বেশি। তো
তো এরকম যদি হয়, এটা এমনও হতে পারে যে এই ধরনের বিজনেস কিন্তু সাস্টেইন করে না, এটা আমি একদম ফ্রিলি বলে দিচ্ছি। এই ধরনের বিজনেস সর্বোচ্চ সাস্টেইন করবে 1 বছর 2 বছর, 1 বছর পর্যন্ত, এর চেয়ে বেশি করবে না। তো আপনি যদি চান যে 1 বছরের মধ্যে যদি আপনি আপনার ইনকামটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনি করার চেষ্টা করবেন। আমি এর চেয়ে বেশি বলবো না যে করেন, আমি কাউকে রিস্কে ফেলাতে চাই না। তো যারা যদি শর্টকাট কারো কেউ যদি ইনকাম করতে চায় যে আমার কাছে রেফার টেপার আছে, আমি রেফার টেপার করাইতে পারবো, তাহলে আপনি বলেন যে হ্যাঁ করেন, সমস্যা নেই। ঠিক আছে, যেমন এরকম আরও অনেকগুলো বিজনেস চলে গেছে, যে রিং আইডি অবশ্যই এখন আছে কিন্তু পেমেন্ট দিচ্ছে না, তারা কিন্তু করতো এরকম করে প্রফিট দিত। যেমন টিকটক মাঝখানে একটা রেফার করলে 50 টাকা করে দিচ্ছিল, মানুষ হাজার হাজার টাকা ইনভেস্ট টাকা কী করে ফেলেছে, আর্ন করে ফেলেছিল। আমার একটা ছোটো ভাইয়ে 14,000 টাকা আর্ন করেছে শুধুমাত্র রেফার করে, কোনো কন্টেন্ট না বানিয়ে শুধুমাত্র রেফার করে 14,000 টাকা ইনকাম করছিল। তো এইভাবে এই ধরনের বিজনেসগুলো আসে, এগুলো আবার অফ হয়ে যায়। তো এটা হচ্ছে কি, ফেসবুক মূলত ফেসবুক বিজনেস পেজ প্রমোট করতেছে। আমি সেলিব্রিটি, আমি কোনো একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে দিলাম আমার পেজটাকে 10,000 ফলোয়ার আনে দাও, আমার ভিডিওগুলোতে কী করে দাও 60,000 কি 60 ষাট কি নেই 60,000 ঘন্টা নাকি কত ঘন্টা, 60,000 মিনিট মনে হয়, ভিডিওগুলো একটা ওয়াচ টাইম এনে দাও, তাহলে আমি তোমাকে এত টাকা দেবো। তখন তারা ওই ডিজিটাল মার্কেটাররা এই ধরনের সাইটগুলোকে ক্রিয়েট করে এইভাবে কাজগুলো দেয়। মূলত এগুলো ফেসবুক পেজে লাইক বাড়ানো, তারপর হচ্ছে কি ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানো, লাইক বাড়ানো, টিকটকের ফলোয়ার বাড়ানো, এই ধরনের কাজ। আপনার একটা 15 টাকার কাজ করতে গিয়ে দেখবেন যে আপনি 1100 পেজে লাইক দিয়ে দিয়েছেন, এটা আপনি জানেনও না। আপনি একটা 15 টাকার কাজ করলে ফ্রিতে যে কাজটা করতেছেন 15 টাকা, আপনি ওখানে 1100টা পেজে লাইক দিতেছেন, এটা আপনি জানেন না। এটা ডু ফলো লিঙ্ক, একটা ক্লিকের মাধ্যমে লাইকগুলো হয়ে যাচ্ছে। এই ধরনের বিজনেসগুলো হচ্ছে আছে আর কি। আর যাই হোক, তাহলে আমরা ক্লাসে চলে যাই, অনেক বাড়তি কথা হয়ে স্যার গেল। আমরা আরেকটা কোশ্চেন ছিল, জি ওই যে স্যার ওটা ওপেন করলে স্যার দেখা যায় নগদ অ্যাকাউন্টের সমস্যার জন্য উইথড্রল করতে ঝামেলা হচ্ছে। না, তো ঝামেলা হচ্ছে বলে নাই, বলছে যে টাইমটা মানে টাকাটা আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন না। তো ইনস্ট্যান্ট পাচ্ছেন না কারণ আপনাকে একটা জিনিস দেখালে আপনি অবাক হয়ে যাবেন। আমি যেটা ইনভেস্টমেন্টের জন্য দিয়েছি বলেছি, আমি আর একটু ক্লিয়ার করে বলি। ইনভেস্টমেন্টের জন্য দিয়েছি, এটা মিনিমাম হচ্ছে 7 দিনের জন্য ইনভেস্ট করতে পারি, তারপর 8 দিন, তারপর 9 দিন, তারপর 10 দিন। তো দেখেন 7 দিনের জন্য আমি ইনভেস্ট করতে পারিনি কেন জানেন? 7 দিনের জন্য লিমিট আছে হচ্ছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন টাকা যদি 7 দিনের জন্য মানুষ অলরেডি ইনভেস্ট করে ফেলে, তাহলে আমি 7 দিনের জন্য করতে পারবো না। আমি গতকালকে 7 দিনের জন্য ইনভেস্ট করতে পারি না, তার মানে কি ওখানে 1 মিলিয়ন ট্রানজ্যাকশন অলরেডি হয়ে গেছে। আপনারা ইমাজিন করতে পারছেন যে কী পরিমাণ লেনদেন এখানে হচ্ছে। তো যেটা বলতেছি, নগদেও এই টাকাটা তারা এতটা টাকা একসাথে প্রসেস করতে পারতেছে না। নগদের অনেক ধরনের লিমিটেশন আছে, বা অ্যাকাউন্ট নাম্বারগুলো এই যেই এজেন্ট নাম্বারগুলো আছে সেগুলো ধরে লিমিটেশন আছে, তো তারা লিমিটেশন হচ্ছে বাড়াতে পারছে না। তো তারা এখন কিন্তু বিকাশের সাথে জয়েন্ট কোলাবোরেশন করার চেষ্টা করতেছে। ওইটা হয়ে গেলে আর একটু ইজি হয়ে যাবে। পেমেন্ট মেথড একটা, তো সেজন্য এই ধরনের প্রবলেম হচ্ছে। তার মানে তো এই না যে আমি টাকা পাচ্ছি, আমি তো টাকা উইথড্র করতে পারছি। 48 ঘন্টা যেটা বলছে তার আগে দিয়ে দেয়, মানে এতটুকু টাইম লাগে, তারা ম্যাক্সিমাম টাইমটা অ্যাপ্রক্সিমেট টাইমটা বলে দেয়, কিন্তু তার আগে হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই নোটিশটা যে প্রবলেম হবে সেটা তারা আগে থেকে জানা দিচ্ছে, আপনাকে আগে থেকে অ্যালার্ট করছে। এখন মনে করেন আপনি টাকা উইথড্র দিয়েছেন, টাকা আসতেছে না, 48 ঘন্টার মধ্যে টাকা, মানে 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আসছে, তখন আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। সেজন্য তারা আপনাকে আগে থেকে জানা দিচ্ছে যে টাকা উইথড্র করতে গেলে হয়তো আপনাকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এটা নগদের প্রবলেমের কারণে। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি ক্লাসের দিকে চলে যাই। আমি এই মডিউলটা ওপেন করেছি, আমরা 6ষ্ঠ ক্লাসে ছিলাম। আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছি আমাকে কি একটু কেউ বলতে পারবেন? স্যার আমরা এক্সেল শিট দেখছিলাম, এক্সেল শিটকে আমরা শেষ করতে পেরেছিলাম নাকি শুরু? ডুপ্লিকেট পর্যন্ত দেখেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী ফাংশনগুলো দেখার চেষ্টা করবো, এবং আমরা আজকে মার্কেট প্লেসে যে যে কাজগুলো মূলত করতো সে ধরনের কাজগুলো আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, সো আমি যদি ইয়াতে চলে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিনটা শেয়ার করে দিলে আপনারা বাকি সব দেখবেন। আমি এক্সেল ফাইলে চলে যাই। এক্সেল ফাইলে গিয়ে আপনাদের ফাইলটা আমি ওপেন করবো, তাই তো? এক্সেল ফাইলে চলে গেলাম। এক্সেল ফাইলে গিয়ে আমি আপনাদের ফাইলটা যদি আমি ওপেন করি, ওখানে দেখা থাকবে আমরা কতটুকু কাজটা করেছি। আপনার হচ্ছে কি 292 পেজ, আমার 292 হচ্ছে এটা, এই ফাইলটা হবে মনে হয় সেটা। এটা কি 292? এটা 292 হলে তো এই যে অনেকগুলো কাজ করছে এগুলো দেখা যেত। আচ্ছা, ফোল্ডার থেকে বের করি, আমাকে 292। ফাইলটা কি সেভ হয় নাই? আপনাদেরকে দেখিয়েছিলাম না যে এসএসসি মানে ফেল করলে কি হয়, কত কত পাইলে ফেল হয়, কত পেলে পাস হয়, এগুলো দেখেছিলাম। জি স্যার, জি স্যার, গ্রেটার দেন লেস দেন। আচ্ছা, এটা দেখিয়েছি, কিন্তু এখানে এসে কালারগুলো চলে গেলে কিন্তু মনে হয় ফাইলটা সেভ হয় নাই। ফাইনালি বিদ্যুৎ চলে সেভ গেছিল, হয়তো করেননি স্যার, সেভ হয়নি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। আচ্ছা, তাহলে আমি ওগুলো আর রিপিট করতেছি না, আমি হঠাৎ ডুপ্লিকেট করে ডিলিট করছি। কারেন্ট চলে গিয়েছিল তো এই কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা,
না, আমার ইউপিএসের ব্যাকআপ তো প্রায় 10 থেকে 15 মিনিট দেয়, তাহলে তো সেক্ষেত্রে সেভ হয় নাই মনে হয়। আমি কেটে যখন দিচ্ছিলাম তখন মনে হয় আমি নো থেকে ক্লিক করে ফেলেছিলাম, সেভে ক্লিক করে মনে হয়, এরকম কিছু হতে পারে। যাই হোক, তাহলে এগুলোকে আর রিপিট করা দরকার আছে? আপনারা তো বুঝতে পেরেছেন তাই না? আমি রিপিট করতেছি না, জি স্যার। কারো কোনো প্রবলেম থাকলে তারপরে বলবেন, আমি রিপিট করে দিব। আচ্ছা, তো আমরা ডুপ্লিকেট ভ্যালুতে, ডুপ্লিকেট ভ্যালুটা কি বলতে পেরেছিলাম নাকি? জি স্যার, ডুপ্লিকেট দেখিয়েছে। আচ্ছা, তাহলে ডুপ্লিকেট যদি দেখেছি, এখানে আমাদের আর তেমন কিছু নাই। আমরা কন্ডিশনাল ফর্মেটে আবার যাই। দেখেন এখানে তেমন কিছু নয়, ডুপ্লিকেট ভ্যালুটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখার চেষ্টা করব যে প্রগ্রেসটা দেখার চেষ্টা করব, প্রত্যেকটা স্টুডেন্টের প্রগ্রেসটা কেমন। পার্সেন্টেজ আকারে দেখবো না, জাস্ট একটা বার দিয়ে দেখার চেষ্টা করব, বার। তো এই যে টোটাল যে কলামটা আছে, আমরা যে এখানে যে আমরা একটা প্রগ্রেস বার দিয়ে দেখি কার প্রগ্রেস কতটুকু হয়েছে, এটা আমরা একটা চার্টের মতো করে দেখবো, কোনো পার্সেন্টেজ দেখা যাবে না। সেটা কীভাবে দেখেন, এখানে একটা অপশন আছে যে আমরা আরেকটা যে ফাইল দেখেছিলাম সেটা এখান থেকে আমি একটু রিসেন্ট থেকে ওপেন করি। দেখেন এখানে অক্সফোর্ড রেজাল্ট, এই যে দেখেন এখানে একটা বার দেখতে পাচ্ছেন না, যে টোটাল নাম্বারের মধ্যে 900 নাম্বারের মধ্যে সে কে কতটুকু বার তার ইমপ্রুভ হয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এটা দেখার চেষ্টা করবো। তো আমি এখানে আমার রেজাল্ট শিটে চলে আসি, এটা না আসার পরে দেখেন আমি টোটালটাকে সিলেক্ট করছি, এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ডিশনাল ফর্মেটে গিয়ে দেখেন এখানে যে টপ অ্যান্ড বটম এগুলো তো আমার তেমন একটা কাজে লাগে না। আমরা এখান থেকে দেখার চেষ্টা করি ডাটা বার্স। এই ডাটা বার্স থেকে এসে যে কালারটা দেবেন সেই কালারটা দেখা যাবে। মনে করো আমি এখান থেকে একটু লাল তাল কালার দিচ্ছি, কেন যে ভালোভাবে দেখা যায়। সবুজ সবুজ কালার দিলে এখানে যে সবুজ কালার আছে এগুলো যেন ভালোভাবে বোঝা যাবে না, যেটা দিবেন সেটা হবে। তো মনে করো আমি এখান থেকে এই পিঙ্ক কালারটা দিলাম, দেওয়ার পর দেখেন যে যে যত বেশি নাম্বার পেয়েছে তার বারটা তত বেশি। দেখেন আউট অফ 900-এর মধ্যে 736 পেয়েছে, এমন সর্বোচ্চ বা আরও বেশি আছে। আমি একটু এটাকে ফিল্টার করি, ফিল্টার করে আমি এখানে কী করবো, লার্জেস্ট টু স্মলে যদি আমি করি, সবার চেয়ে বেশি যার বার হয়ে লম্বা হয়েছে, বেশি নাম্বার পেয়েছে তারটা উপরে যাবে এবং লাইনটা এভাবে দেখা যাবে পিরামিড আকারে। আচ্ছা, আমি পিরামিড আকারে করতে চাইলে আমি স্মলেস্ট টু লার্জেস্ট করতে হবে। দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট করছি, দেখেন এটা পিরামিড আকারে দেখাচ্ছে যে সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে সবার শেষে একটু একটু বেশি কমতে 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 সে উপর দিকে চলে গেছে, এটা সবচেয়ে বেশি কম নাম্বার। আমি যদি আবার এটাকে কী করি, লার্জেস্ট টু স্মলেস্ট করি, সবচেয়ে বেশি নাম্বারটা উপরে চলে আসবে, সবচেয়ে কম নাম্বারটা নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে প্রগ্রেস বার। আর এখানে তেমন কিছু নাই, এগুলো হচ্ছে এই যে কালার চেঞ্জ করা, আইকন সেট করা, এগুলো হচ্ছে কাজ, এগুলো তেমন দরকার আমাদের হয় না। আচ্ছা, তো আমরা এখান থেকে এগুলো দেখেছি। দেখেন আমার এই যে কালারগুলো এলোমেলো হয়ে গেছে, যে এখানে যে কালারগুলো করছে এগুলো এলোমেলো হয়েছে কেন, আমরা এখান থেকে শর্ট করি সেজন্য। আমি যদি আবার এখানে সিরিয়াল নাম্বার এখানে এসে যদি আমি এটা করে দিই, স্মল টু লার্জ করি, সবগুলো আবার ঠিক আগে জায়গায় চলে আসবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো আমরা এখন দেখার চেষ্টা করবো এখানে আর কী কী কাজ আছে। এখানে আরও অনেক কাজ আছে যেগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, এগুলো আমাদের লাগবে। তো সেই ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে একটা রেজাল্ট শিট আমরা বানিয়েছি। এই রেজাল্ট শিটের মধ্যে কিন্তু মিনিমাম তিনজন সিগনেচার লাগে, মিনিমাম 3জন সিগনেটরের সিগনেচার লাগে। কীরকম কী কে কে হতে পারে একটা রেজাল্ট শিটে? মনে করেন যেটা রেজাল্ট শিট না, এটা হচ্ছে স্যালারি শিট। স্যালারি শিটও কি অনেক ধরনের সিগনেচার লাগে না, যে ফাইন্যান্সের সিএফও যিনি থাকে, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, তারপর হচ্ছে কি মনে করেন যে ওইখানে সিওও থাকে, সিইউ থাকে, তারপর হচ্ছে কি সিডি থাকে, কান্ট্রি ডাইরেক্টর থাকে, ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর থাকে, ডিসিডি থাকে। এই যে যারা আছে তারা কিন্তু অনেকে সিগনেটরি থাকে একটা কিসের মধ্যে, স্যালারি শিটের মধ্যে। আবার এইচআর ম্যানেজারও সিগনেটরি থাকতে পারে। তো এইখানে একটা স্যালারি শিটের মধ্যে যদি 3জন অথবা 4জন আমি যদি সিগনেটরি বানাতে চাই, তাদের সিগনেচারগুলো আমি কীভাবে দিব সেটা আমি এখন দেখার চেষ্টা করবো। তো মনে করেন আমি এই কলামের মধ্যে আমি একজন সিগনেটরি সিগনেচার নিতে চাচ্ছি, এটা হচ্ছে রেজাল্ট শিট। আমি যাদের সিগনেটরি বানাবো তাদেরকে দিচ্ছি। রেজাল্ট শিটের সিগনেচারি কারা হয়, প্রথমত যে হবে হচ্ছে কি এক্সাম কন্ট্রোলার। যিনি এক্সাম কন্ট্রোলার উনি কী হবে সিগনেটরি হবে। আমি এখানে দিলাম এক্সাম কন্ট্রোলার, দিয়েছি। তারপর আমি এখানে এন্টারে ক্লিক করে আমি নিচের লাইনে আসছি, নিচের লাইনে এসে আমি এক্সাম কন্ট্রোলার নাম আমি লিখলাম। মনে করো আমি একটা নাম লিখছি ASM সাইফুর রহমান, ঠিক আছে, আমি এটা লিখলাম। তো এটা আমি একটু ডিজাইন করে সুন্দর করি যাতে সাইন করতে জিনিসটা সুন্দর লাগে। তো মনে করো আমি এই দুটো লাইনকে মার্চ করে আমি মাঝখানে নিয়ে আসছি, এটাকেও আমি মার্চ করে মাঝখানে নিয়ে আসছি। আবার আমি এগুলোকে একটু করে কী করবো, বোল্ড করবো, দেখবেন ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এই যে আমি এই কাজটা করেছি, মার্চ করেছি, বোল্ড করেছি, এটা যদি আমার বারবার করতে না হয়, আমি কী করবো, এটাকে কপি করে আমি এখানে এসে বসাই দিব। এখানে এসে বসাই দেওয়ার পরে আমি এগুলোকে আর মার্চ সেন্টার কিছু করতে হবে না, যেখানে এখান থেকে যে ফর্ম্যাট ছিল সেই ফর্ম্যাট এখানে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে নামটা পাল্টে দেবো। তো আমি লিখে মনে করেন এখানে লিখবো আমি হেড অফ ডিপার্টমেন্ট অথবা ডিপার্টমেন্ট হেড লিখেছি। ডিপার্টমেন্ট হেডের নাম আমি লিখেছি রাজিদুল হক, আমি মনে করি এটা লিখেছি। ঠিক আছে, আমি আরেকজনের সিগনেচার নিব। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে এসে এই নামটাকে কপি করেছি। কপি করার পর আমি চাইলে এটাকে আরেকটু মাঝখানে আনতে পারতাম। আমি এটা মানে সেন্টারিংটা ঠিক করি নাই, সমস্যা নেই। এখানে এসে আমি লিখলাম যে ট্রেজারার, একজন ট্রেজারারও সাইন কিন্তু এখানে লাগে, লিখেছি।
সিদ্দিকুর রহমান মনে করেন আমি লিখেছি। ট্রেজারার স্পেলিংটা আমার ঠিক হয়েছে কিনা জানি না, ভুলও হতে পারে। এবার দেখেন এই যে সিগনেচারটা আমি করেছি, সিগনেচারের জন্য আমি জায়গাটা দিয়েছি, এখানে দেখেন এখানে কী হয়ে গেছে, এই যে নাম যেটা একটু বড় হওয়ার কারণে এটা নামটা একটু কেটে গেছে। সেক্ষেত্রে আমি এখানে আর একটা কলামকে মার্জ করবো, বুঝছেন? আমি আর একটা কলামকে মার্জ, 3টা কলামকে আমি মার্জ করতেছি একসাথে। ও প্রথমগুলোতে 2টা করেছিলাম, এটা নাম যেহেতু যেহেতু বেশি বড়, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। আমি এটাকে কী করে দিই, মার্জিন সেন্টার করে দিই, তাহলে এটা পুরোটা চলে আসছে। এবার দেখেন যে সিগনেচার যেটা করে আমি যদি একটা কন্ট্রোল পে দিয়ে যদি প্রিন্ট রিভিউ দেখি, সিগনেচার দেখা যাচ্ছে, কিন্তু সিগনেচারের উপরে কোনো একটা দাগ থাকলে দাগের উপরে সিগনেচার করলে ব্যাপারটা শুধু দেখে না। আমি উপরে একটা লাইন দিব, দেখেন কীভাবে এই লাইনটা দিব আমি কোথা থেকে, ইনসার্ট থেকে। ইনসার্টে আমরা লাইন ড্র করেছিলাম মনে আছে, ওখান থেকে আমি লাইন দেবে, দেখেন শেপে আসলাম, শেপ থেকে আমি এখান থেকে লাইনটা নিলাম। লাইনটা নেওয়ার পরে শেপ চেপে ধরে সোজা করে আমি একটা লাইন টেনে দিচ্ছি, এবং লাইনের কালারটা আমি ব্ল্যাক করে দেবো। এখান থেকে লাইনের কালারটা ব্ল্যাক, এখান থেকে লাইনের সাইজটা আমি একটু করে বড় করে দেবো, দেখেন একটু করে বড় করে দিয়েছি, একটু করে বড় করে দিয়ে দেখেন একটা লাইন এখানে চলে আসছে। আবার আমাকে সবগুলোতে লাইন দিতে হবে না, সবগুলোতে লাইন দিলে আমি লাইনটাকে কপি করবো, কন্ট্রোল চেপে ধরে আমি যখন আরেকটা টানবো, শিপ যখন চেপে ধরবো সোজা হবে, একেবারে সোজা হবে, একটু বাঁকা থাকা হবে না। এটা কি করেছি, আবার সেম লাইনটাকে আমি একটু এদিকে টেনে দিচ্ছি, দেখেন এদিকে এসে এদিকে টেনে দিচ্ছি, ঠিক আছে, দেখেন এটা হয়েছে। এবার আমি যদি দেখি আরেকটা জিনিস, দেখেন এই যে শিটটা আমি বানিয়েছি, কীটা আসছে মানে সিগনেচার করা খুব জিনিসটা খুব সুন্দর, কিন্তু আমি যদি এটাকে নিচের দিকে যদি একটা কী করি, বর্ডারের ভিতরে আমি এটাকে ঢুকে ফেলি, তাহলে টেবলটা খুব সুন্দর দেখা যাবে। তাহলে আমি বর্ডারটা দেখার চেষ্টা করবো কীভাবে করি। দেখেন আমি এই পুরো লাইনটাকে, এই পুরো শিটটাকে শুরু থেকে এতটুকু থেকে আমি এটাকে বর্ডারটা সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, আমি এখন এখানে বর্ডার দিব। তো বর্ডারটা কীভাবে দিব, বর্ডার করে আমি প্রত্যেকটা কলামে কলামে আমি যদি বর্ডার দিই, সেলে আমি বর্ডার দিই, তাহলে কী হয় দেখেন, এখানে এসে আমি অল বর্ডার ক্লিক করছি, দেখেন এখন কী লাগতেছে, এখন আরও উল্টা বিশ্রী লাগতেছে, ঠিক আছে, উল্টা বিশ্রী লাগতে। কিন্তু আমি এমনভাবে কাজটা করবো, আমি বর্ডার সব জায়গায় দিব না, আমি বর্ডারটা রাখবো হচ্ছে কি আউটসাইড বর্ডার, শুধুমাত্র চারপাশে বর্ডার হবে, মাঝখানেগুলোতে বর্ডার হবে। দেখেন আমি এখানে ক্লিক করেছি, প্রথমে আমি নো বর্ডার করে দেবো যাতে বর্ডারগুলো চলে যায়, এখন যে বর্ডারগুলো সেগুলো যাতে চলে যায়, নো বর্ডার করে দিয়েছি। এরপর আমি এখানে এসে আউটসাইড বর্ডার করে দিয়েছি, দেখেন এই যে আউটসাইড বর্ডার শুধু চারপাশে হয়েছে। এবার যদি আমি দেখাই, দেখেন কত সুন্দরভাবে সিগনেচার করার জন্য কলামটা চলে আসছে। এটা পুরোটা দেখা যাচ্ছে না, কারণ একটা পেজ আসে না, এই একটা পেজে কীভাবে আনতো সেটা আমরা দেখার চেষ্টা করি একটু পরে। আচ্ছা, তাহলে আমরা সিগনেচারের কলাম নামগুলো আমরা এইভাবে বসাতে পারবো। এখন আমরা চলে যাই পরবর্তী অপশন। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করব যে একটা জিনিস দেখেন, খুব সেন্সিটিভ একটা, খুব মজার একটা ইন্টারেস্টিং একটা টপিক আছে, সেটা হচ্ছে কি দেখেন, মনে করেন আমরা এখানে যে কলামগুলো আমরা এখানে বানিয়েছি, যে এই নাম্বারগুলো লিখেছি, এগুলো হচ্ছে কি স্টুডেন্টের সাবজেক্টের নাম্বার না। তো সাবজেক্টের নাম্বারের মধ্যে এখানে যে নাম্বার দিতে হয়, সর্বোচ্চ নাম্বার আমরা কত দিতে পারি, 100 চেয়ে সর্বোচ্চ 100 নাম্বারের মধ্যে আমরা সর্বোচ্চ 100 দিতে পারি। চাইলে কি আমরা কখনো 100.1 দিতে পারি, 100.01 দিতে পারি? পারবো না, কারণ হচ্ছে কি 100 চেয়ে বেশি মার্কই নেই, আপনি দিবেন কীভাবে, যদি দিয়ে এটা তো ভুল। তো এখন এটাতে ভুল যেটা আমরা সবাই জানি, কিন্তু এই যে এখানে যে টাইপটা করতেছে, এটা ম্যানুয়ালি টাইপ করতেছি না, ম্যানুয়ালি টাইপ করতেছি। যেমন মনে হয় আমি একটু একটা আমি কথা ক্লাস দিতে আমি একটু হামি দিয়েছি, আমি ঘুমের ভাবে মনে করো আমার ঘুম একটু কম হয়েছে, আমি হামি দিয়েছি। এই যে ঘুমের ভাবে মনে করো আমি 100 নাম্বার লিখতে গিয়ে আমি 300 নাম্বার লিখে ফেলেছি, মানে 1000 নাম্বার লিখেছি, শূন্য একটা বেশি হয়ে গেছে। এই শূন্য একটা বেশি হওয়ার কারণে কত বিরাট একটা চেঞ্জ দেখেন, যেখানে শুধুমাত্র টোটাল নাম্বার যদি সবগুলো নাম্বার যদি 100 পাই, তাহলে 900 নাম্বার হওয়ার কথা, কিন্তু এখানে একটা শূন্য বেশি হয়ে যাওয়ার পরে দেখেন পুরো 900 নাম্বারটা পুরো 1500 নাম্বার হয়ে গেছে, 1591 মানে 1600 নাম্বার হয়ে গেছে। এটা ভুল না, শুধুমাত্র ভুল না, বিরাট একটা ভুল, একটা স্টুডেন্টের নাম্বারে পুরো 3 ডাবল হয়ে গেছে। তো এটা অনেক বেশি ঝামেলা না, এই কাজটা করা যাবে না। এই কাজটা যে ভুল যে হচ্ছে আমার অবচেতন মনে, ঘুমের গুঁড়ো হয়েছে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু এই যে ঘুমের গুঁড়ো কেন, আমি যদি মানে 2 দিনের জন্য কোথাও ইয়েও যাই, মানে মরেও যাই, তারপরে এখানে ভুল হওয়ার সম্ভাবনা না। কেমন মনে করেন আমি এমনভাবে একটা সেট ফর্মুলা অ্যাপ্লাই করে রাখবো, আপনি ঘুম 3-4 দিন ঘুম দিয়ে ওঠেন, ঘুমের ঘুরে কাজ করেন, ঘুমের ঘুরে কাজ না করলেও এডিটরেও কাজ করেন, তাও এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এবং এমনভাবে সূত্রটা অ্যাপ্লাই করবো, আপনি তো কোনোভাবে ভুলের কারণে কোনো ভুল তো হবে না, আপনি ইচ্ছে করলে চাইলে কোনো ধরনের ভুলটা করতে পারবেন না, চাইলেও 100 বেশি নাম্বার এখানে দিতে পারবেন না, ভুল করে হবে না। এটা কীভাবে করবো সেটা দেখার আগে আবার আরেকটা কথা বলি। যেমন দেখেন এইখানে যে কলামের জন্য আমরা নাম্বারগুলো বসাচ্ছি, এই কলামগুলো শুধুমাত্র নাম্বারিং না, মানে এখানে কোন সাবজেক্টে কত পেয়েছে শুধুমাত্র নাম্বার হবে। এখানে কি চাইলে আমি ABCD এগুলো দিতে পারবো, কারণ এগুলো তো আমি গ্রেড বের করতেছি না যে আমি ABCD দিব, এখানে শুধুমাত্র সংখ্যা হবে, আর কিছু হবে না। মার্কিংগুলো শুধুমাত্র যখন আমরা রেজাল্টে গ্রেড বের করতে তখন হয় ABCD A+B+, A-B- এগুলো আমরা দিতে পারবো, কিন্তু এখানে তো কোনো ধরনের ABCD কোনো ধরনের সংখ্যাও মানে কোনো ধরনের লেটারও আসবে না, এবং কোনো ধরনের কি আসবে না, সিম্বলও আসবে না।
তো এখন মনে করুন আমি এখানে লিখতেছি, কোনো কারণে ভুল করে আমার এই যে এখানে আমি 53 লিখতেছি, 53 লিখতে গিয়ে আমি এখানে 53 লিখেছি ঠিকই, কিন্তু আমার পাশে একটা জ্যাট পড়ে গেছে, এটা আমি বুঝতেও পারিনি, মানে হাতের চাপ লেগে বুঝতে পারিনি যে এখানে জ্যাট জ্যাট পড়ে গেছে। এখানে আমি 54 লিখতে আসছি, কোনো কারণে আমার 54 লিখতে গিয়ে আমার হাতের চাপ পড়ে এইভাবে কয়েকটা নাম্বার এইভাবে পড়ে গেছে। দেখেন দেখেন কয়েকটা নাম্বার এইভাবে আমার হাতের চাপ লেগে পড়ে গেছে, আমি বুঝতেও পারিনি যে এটা 53 বা 56 এখানে উঠে নাই, বুঝতে পারিনি। আমি আবার টেয়েছি এখানে এসে, মনে করুন আমি এখানে 62 জায়গায় আমি 62 কী করেছি, আমি 66 দিয়ে 2 করে ফেলেছি। এখানে এসে দেখেন 33-এর জায়গায় আমি কী করেছি, 3টা 3 লিখে দিয়েছি, 33 333 হয়ে গেছে। এখানে এসে দেখেন 89 ছিল, সেটাকে মনে করেন আমি এখানে 10 দিয়েছি, কিন্তু পাশে একটা এইভাবে ভুল হয়ে এভাবে চলে আসছে। কী ব্যাপার, এতগুলো হামি দিচ্ছি কেন, ঘুম আসলেই কম হয়েছে। আচ্ছা দেখেন, সো এখন দেখেন এই যে এলোমেলো অনেকগুলো বলেছে না, আবার দেখেন আমি এখানে নাম্বারগুলো লিখতে যাচ্ছি, ভুল করে আমার সিম্বল পড়ে গেছে। মনে করেন আমি 2 লিখতে গেছি, শিপ চাপার কারণে আমার এখানে দেখেন @ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখেন আমি এখানে আসছি, এখানে আসার পরে আমি দেখেন অনাকাঙ্ক্ষিতভাবে 3 লিখছি, এখানে হয়ে গেছে স্টার। আবার দেখেন এগুলো সিম্বল, আমি কোনো কারণে এখানে কী দিতে চাচ্ছিলাম 73 দিকে আমার এখানে একটা কী পড়ে গেছে, কী পড়ে গেছে, স্টার পড়ে গেছে বা গুণ চিহ্ন পড়ে গেছে। এই যে ভুলগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার অবচেতন মনে ভুলটা হচ্ছে। মনে করেন এই অবচেতন মনেও যাতে আমি যদি অবচেতন মনে, কেন আমি যদি ইচ্ছে করেও চাই যে ভুল যাতে করতে না পারি, অবচেতন মনে তো করতে পারবোই না, ইচ্ছে করে যাতে কোনো ভুল করতে না পারি সেরকম একটা আমরা ফর্মুলা এখানে দিয়ে দিব। চাইলে আপনি যেই সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটা শুধুমাত্র অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো লেটার এখানে বসতে পারবেন, সেই সিস্টেমটা আমরা এখন করা দেখার চেষ্টা করবো। এটাকে বলা হয় ডেটা ভ্যালিডেশন, মানে তথ্য যাচাই বাছাই করুন। আমি এখন সেটা করার চেষ্টা করব। তো দেখেন সেটা করতে হলে আমাকে কী করতে হবে, আমাকে করতে হবে যে এইখানে আমাকে কোন কোন সংখ্যাগুলো বসবে, কত থেকে কত সংখ্যা বলবে সেটা আমাকে বুঝতে হবে, সেটা মানে সেট করতে হবে। আমি দেখেন এইটা পুরো সেটটাকে সিলেক্ট করছি, পুরো রেজাল্ট থেকে সিলেক্ট করছি, আমরা চলে যাবো ডেটার। দেখেন ডেটাতে চলে গেছি, এখানে আর তেমন ফাংশন নেই, আমরা এগুলো যেগুলো দেখছি এগুলোই, আর এত বেশি বেশি দরকার হবে না, এর চেয়ে বেশি দরকার হবে ডেটা এন্ট্রির ক্ষেত্রে। দেখেন আমি যখন ডেটাতে আসছি, ডেটাতে আসার পর দেখেন এখানে একটা ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, ডেটা ভ্যালিডেশন। আমি যখন এখানে ক্লিক করছি, একটা আরও কিছু অপশন আছে, তার মধ্যে দেখেন ডেটা ভ্যালিডেশন যেটা আছে সার্কেল ইনভার্ট ডেটা, এগুলো আমরা পরে দেখবো। ডেটা ভ্যালিডেশন দেখা একটা অপশন আছে, এখানে যখন আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে দেখেন এখানে যে অপশনটা আছে, এখন যে বাই ডিফল্ট অপশনটা আছে অ্যালাউ ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ, এটা কি দেওয়া আছে, এনি ভ্যালু দেওয়া আছে। একটু লাইন থাকেন তো। মামা আসসালামু আলাইকুম, বাসাদেশন নাকি গরদেশন, গরদেশন না কি অবস্থা, না না কি অবস্থা, কেন কল দিলাম তো বহুত দিন হলো, তো আমি এখন একেবারে ক্লাস লই দেওয়া, রাতে দিন ক্লাস লই দেয়, ক্লাস লই তো তাহলে এখন আর হতা হয়নি ওরকম। আচ্ছা ঠিক আছে রাখি, তাহলে দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা তো দেখেন আমি এই ডাটা ভ্যালিডেশন দিয়ে আমি কী করবো, দেখেন আসছি এইখানে যখন আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করেছি, আমাকে কি দেখাচ্ছে, এই 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 যে ভ্যালিডেশনগুলো আছে এখানে দেখাচ্ছে এনি ভ্যালু। এনি ভ্যালু মানে হচ্ছে কি, আপনি এখানে এসে যা তা আপনি লিখতে পারবেন, কোনো ধরনের সমস্যা যা দিবেন তাই নিবে। কিন্তু আমি যখন এখানে একটা ভ্যালিডেশন সেট করে দিব, তখন আপনি আর যা দিবেন তা কিন্তু এখান থেকে আর নিবে না, ওখানে যেটা দেওয়া আছে সেটাই হবে, আর কোনো কিছু এখানে হবে না। ঠিক আছে, তো এটা কীভাবে, আমি এখান থেকে একটা জিনিস দেখি। আচ্ছা আসলে দেখেন আমি এখানে এসে আমি যখন ডাটা দিচ্ছি, এনিবডি যখন আছে যেটা হচ্ছে সেটা আপনি দিতে পারবেন। এখানে আমি নাম্বার জায়গায় লেটার দিতে পারেন, সিম্বল দিতে পারেন, সব কিছু দিতে পারেন। কিন্তু আমি যদি এখান থেকে একটা ফিল্টার করছি, এখানে এনি ভ্যালু জায়গায় যদি মনে করেন আমি এখানে দিয়ে দিয়েছি কি হোল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন হোল নাম্বার দেওয়ার পর দেখেন এখানে বিটুইন নামে একটা অপশন আছে, এখানে আর অনেকগুলো অপশন আছে, যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো অনেক কিছু আছে, আমরা এগুলো দেখেছি, এগুলো আমরা দেখবো না। আমরা বিটুইনের নাম্বার এখানে ক্লিক করার পরে আমি যখন এখানে লিখে দিব যে মিনিমাম লিখেছি আমি 1, ম্যাক্সিমাম লিখেছি আমি 100, তার মানে কি বোঝাচ্ছে যে আমি এখানে হোল নাম্বার দিয়েছি, কিন্তু আমি এখানে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছি, এখানে কত কত নাম্বার হবে তার একটা আমি এখানে লিস্ট দিয়ে দিচ্ছি। এটা কি, এটা হচ্ছে কি আমি এখানে মিনিমাম নাম্বার 1 দিতে পারবো, 1-এর চেয়ে কোনো কম নাম্বার হতে পারবে না, 1-এর চেয়ে -1 বা 0.1 বা 0.5 এইভাবে আমি কোনোভাবে দিতে পারবো না। মিনিমাম নাম্বারটা এখানে 1 হবে এবং ম্যাক্সিমাম নাম্বারটা 100 হবে। তো 100 যদি আমি ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দিই, এখানে যে আমি 1000 লিখেছি, এখানে যে আমি 1020 লিখেছি, এখানে 333 লিখে, এগুলো কি দেওয়া যাবে? আর
দেখেন কি হয়, আমি এখানে ক্লিক করেছি। এবার দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি 383 না, আমি মনে করি এটাকে 883, আমি এটাকে মনে করেন 833 করেছি, ডাবল 3 দিয়েছি। দেখেন কি বলতেছেন, দি ভ্যালু ইউ হ্যাভ এন্টার্ড ইজ নট ভ্যালিড। তার মানে কি, আপনি এখানে চাইলেও কোনো কারণে ভুল করে 100 চেয়ে বেশি নাম্বার আপনি কাউকে ভুল করে দিতে পারবেন না, এবং ইচ্ছা করে কারো কাছে টাকা পয়সা খেয়ে আপনি ম্যানিপুলেটেড হয়ে, আপনি দুর্নীতিগ্রস্ত করাপ্টেড হয়েও চাইলে আপনি কাউকে এখানে বেশি নাম্বার দিতে পারবেন না। দেখেন আমি এটা 83 আছে, আমি এটাকে 101 করতেছি। দেখেন 101 এখানে নেবে না, বলা হচ্ছে কি আপনি যে ভ্যালুটা এন্টার করছেন সেটা ইনভ্যালিড। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি যখন কোনো সংখ্যা লিখবেন, কারো কোনো স্যালারি লিখতে যাচ্ছেন, কারো কোনো রেজাল্ট শিট বানাতে যাচ্ছেন, কারো অ্যাটেন্ডেন্স করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে এখানে কোনোভাবেই চাইলে আপনি কি করতে পারবেন না, রাতে যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা যাতে বেশি যাতে না হয়, সেটা যাতে কম যাতে না হয়, সেই কাজটা আমরা এখানে করে দিতে পারি। তার মানে আমরা একটা রেজাল্ট শিট বানাচ্ছি, এই রেজাল্ট শিটে যাতে 100 চেয়ে বেশি নাম্বার কেউ যাতে ভুল করে না ওঠে, সেটা তাহলে আমরা এখান থেকে ফিল্টার করে ফেলতে পারতেছি, ভ্যালিডেশন করে ফেলতে পারছি। এবার দেখেন আমরা এটাতে করেছি। এরপর দেখেন এখানে দেখেন একটা কলাম আছে, এখানে লিখে আছে এম কমা এল, এম কমা ডট এল, তারপর কে এম কমা, এইভাবে একটা অংশ আসছে। তারপর হচ্ছে এখানে আমি দেখে অনেকগুলা লিখেছি। দেখেন একটা হ্যাশ দিয়েছি, একটা অ্যাট দ্য রেট দিয়েছি, এক জায়গায় একটা স্টার দিয়েছি, ABCD লিখেছি। এই যে কাজগুলো করছি, এগুলো কিন্তু এখন আর করা যাবে না। যেটা আগে করেছি এনি ভ্যালুতে ছিল, এটা এখন আর করা যাবে না। তার মানে কি, আপনি নাম্বার তুলতে গিয়ে ভুল করেও চাইলে আপনার কোনো ধরনের ভুল হওয়ার, নাম্বার ছাড়া কোনো ধরনের ক্যারেক্টার উঠবে না, ABCD উঠবে না, কোনো ধরনের আপনি সিম্বল আপনি বসাতে পারবেন না, বুঝতে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার আপনি বসাতে পারবেন না। দেখেন এটা কীভাবে, আমি প্রথমে যে আমি স্টার দিয়েছি, এটাতে স্টার নিয়েছিল, এখন যদি আমি এটার পাশে আমি আরেকটা স্টার দিই, এন্টার যখন ক্লিক করে অথবা ট্যাব যখন ক্লিক করবেন, তখন আপনাকে কী বলছে দেখেন, দি ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড। কিন্তু কেন, কারণ আমি কেন হবে না, এর আগে একটু আগে তো আমি এটা করেছি, এখন একটু আগে যদি আমি স্টার দিতে পারি, এখন কেন দিতে পারছি না, কারণ আমি এখানে ডাটা ভ্যালিডেশন সেট করেছি, যে যেটা সেট করেছি এটার বাইরে কিছু এখানে বসানো যাবে না। তার মানে আমরা যখন রেজাল্ট সেট করতে যাবো বা কোনো একটা সংখ্যার কাজ যখন করতে যাবো, তখন যদি আমরা এইভাবে সেটটা করে দিই, তাহলে কোনো কারণে ভুল তো আপনি ইচ্ছে করে করেন না, আপনার অবচেতন মনেও ভুল হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা হয়ে গেছে। এখন যদি আমি চাই এটা যে হয় না সেটা আমি দেখাই, এখানে আমি ABCD লিখতেছি, ABCD, দেখেন আমি এখানে এন্টার ক্লিক করছি, দেখেন কি বলছে, দি ভ্যালু এন্টার ইজ নট ভ্যালিড। তাহলে এটা হবে না। অ্যাট দ্য রেট, এটা যে এখানে যেগুলো সিম্বল যেগুলো দিচ্ছি, এগুলো যে আমি একটা দেওয়ার চেষ্টা করি, দেখেন আমি এখানে দিয়েছি যে কি চিহ্ন দিচ্ছি, আমি এখানে অ্যাট দ্য রেট দিচ্ছি, দেখেন সেটাও আর নিচ্ছে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি একটা শিট বানাই ফেলার পরে যদি আমি এই ভ্যালিডেশনটা আমি ব্যবহার করি, তাহলে তো তেমন একটা আমার লাভ হয় না। কেন লাভ হয় না জানেন? কারণ হচ্ছে কি, আমি অনেকগুলো ভুল অলরেডি করে ফেলেছি, তো এখন এগুলো দিয়ে লাভ কি? এটা যদি আমি আগে দিতাম, তাহলে ভুলটা আমার করার সুযোগ থাকতো, আমাকে অটোমেটিক মেসেজ দিত যেটা আমি ভুল করে ফেলেছি। এটা এরকম করা যাবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি যেটা ভুল আগে সেট আপ না করার কারণে যদি আমার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আমি কীভাবে আইডেন্টিফাই করবো, এটা আমি কীভাবে বের করবো, সেটা বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো। দেখেন এখানে একটা অপশন আছে নিচের দিকে, একেবারে মাঝখানে দেখেন, নিচের দিকে পরে দেখাচ্ছি, মাঝখানে দেখেন সার্কেল ইনভ্যালিড ডাটা। তো সার্কেল ইনভ্যালিড ডাটা আমি কোনটা সার্কেল করবো? এখানে যেগুলো ইনভ্যালিড হয়েছে সেটা সার্কেল করবো। তো আমি এখানে মনে করি শুরু থেকে আমি সবগুলোকে সিলেক্ট করছি, এইখানে কোনো ধরনের ইনভ্যালিড ডাটা আসছে কিনা। এখন কোন এই যে ডাটাটা ইনভ্যালিড আপনি কীভাবে বলবেন? এটা তো একটা লেখা, এটা তো একটা হ্যাশ চিহ্ন, এই যে হ্যাশ চিহ্ন, এটা একটা স্টার চিহ্ন, এটাকে আমি ইনভ্যালিড কেন কীভাবে বলবেন? ইনভ্যালিড বলতে পারবো যদি আমি আগে ভ্যালিডিটিটা সেট করি। তো আমি আগে অলরেডি একটা ভ্যালিডিটি সেট করেছি না, এখানে 1 থেকে 100 পর্যন্ত হতে পারবে, সেটা হচ্ছে ভ্যালিডিটি। এখানে অন্য কিছু দিলে ইনভ্যালিড। যেমন মনে করেন আমাদের মনে করেন কোনো প্রোডাক্টের গায়ে একটা ভ্যালিডিটি থাকে, যে এটার মেয়াদ আজকে হচ্ছে 22 তারিখ, এটার মেয়াদ 26 তারিখ পর্যন্ত থাকবে। তো 26 তারিখের পরে গিয়ে আমরা এটাকে বলতে পারবো এটা ইনভ্যালিড বা কি এটা এক্সপায়ার্ড, এটা আমরা বলতে পারবো। এর আগে তো আমরা বলতে পারবো, তাই না? তো এটা একটা ভ্যালিডিটি সেট করা আছেই বলে আমরা ইনভ্যালিডটা বের করতে পারতেছি। ঠিক তেমনি এখানে একটা আমি ভ্যালিডিটি সেট করেছি 1 থেকে 100 নম্বর পর্যন্ত হবে, এর চেয়ে বেশি কিছু হতে পারবে না, সেটা আমি দিয়েছি। যদি এর চেয়ে বেশি আমি আগে থেকেই করে রাখি, সেক্ষেত্রে আগে থেকে যদি আমি করে রাখি, সেক্ষেত্রে এই ভুলটা আমরা কীভাবে ধরবো? সেই ভুলটা ধরার জন্য আমাদেরকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। পুরোটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাবো, ওই দেখেন উপরে যাবো, উপরে এখানে ভ্যালিডেশন এখানে যাবো, এখানে যাওয়ার পর দেখেন 2 নাম্বারটা, এটা কী বলছে, সার্কেল ইনভ্যালিড ডাটা। আগে থেকে যে আমরা ইনভ্যালিড ডাটা যদি আমি ইনপুট করে থাকি, পরে তো আমি করতেই পারি নাই, আমাকে বাধ্য হয়ে ঠিক করে দিতে হয়েছে। কিন্তু আগে থেকে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি, সেটা আমরা কীভাবে দেবো, সেটা দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যেখানে যেখানে ভুল আছে সব জায়গায় আমাকে মার্কিং করেছে। কেন? দেখেন এখানে সর্বোচ্চ নাম্বার হওয়ার কথা 100, কিন্তু এখানে হয়ে গেছে 1000। এখানে সর্বনিম্ন নাম্বার হওয়ার কথা 1 দিয়ে পেয়েছে 0। ঠিক আছে, এখান থেকে 0টা যদি আমি কেটে দিই, দেখেন ডিলিট করে দিই, দেখেন তারপর দেখবেন যে ওই যে এটা ইনভ্যালিড ডাটাতে চলে যায় নাই। কারণ কি, এখানে হওয়ার কথা যে 1 থেকে বেশি,
1 থেকে 39 পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি যখন কিছুই দিই নাই তখন এটা ইনভ্যালিড দেখেছে। এখন যখন আমি 1 দিছি তাহলে ভিআইপিটা কী জানি বলে ওই যে সার্কেলটা উঠে গেছে। তাই এরকম করে আপনি যেটা যেটা ঠিক করে দেবেন। মনে করেন এখানে একটা জেডাই রয়েছে, মনে হচ্ছে জেডটা রং ছিল, আমি জেডটাকে এখানে কেটে দিছি, এটা ক্লিক করে দেখেন এটা ঠিক হয়ে গেছে। দেখেন এটা ML ক্যাম, এটাও ভুল করে হয়ে গেছে। আমি এটাকে কোথাও মনে করেন আমি একটা নাম্বার দিয়ে দিলে দেখবেন, তাই ক্লিক করতেছি, এই যে এখান থেকে কোনো একটা নাম্বার দিয়ে দিলে যেটা ভ্যালিড 1 থেকে 100-র মধ্যে হবে সেটা যদি ক্লিক করে দেখেন সেটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সার্কেল ইনভ্যালিডটা এভাবে ঠিক করে ফেলতে পারি আবার দেখে দেখে। আর যদি আমার ঠিক করা না লাগে তখন আমরা এটাকে আমরা তুলে ফেলবো। এটা তুলে ফেলবো কীভাবে, এই যে মার্কিংগুলো দেখা যাচ্ছে এটা তুলে ফেলবো কীভাবে, এটাকে আমাদেরকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে এটাকে সার্কেল ইনভ্যালিডটাকে আমি কী করেছি, ক্লিয়ার ইনভ্যালিডেশন সেন্টার সার্কেল, আমি এখানে যখন ক্লিক করেছি এটা সবগুলো চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন আমরা দেখার চেষ্টা করবো ডাটা, এই যে ডাটা ভ্যালিডেশন আর কী আছে আমাদের দেখার মতো ইন্টারেস্টিং টপিকের মতো আর কী আছে সেটা দেখার চেষ্টা করি। তো দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে ডাটা ভ্যালিডেশন আসছে। ডাটা ভ্যালিডেশন আসার পর দেখেন এখানে একটা আরও কি অপশন আছে, হোল দেখেছি, ডেসিমেল দেখার দরকার না, আমরা এখন দেখার চেষ্টা করবো ট্যাক্স লেন্থ। এখানে ডেট টাইম কাস্টম এগুলো দরকার না, আমরা লিস্টেও দেখবো। লিস্টে দেখার আগে আমরা ট্যাক্স লেন্থ দেখবো। ট্যাক্স লেন্থটা কি, ট্যাক্স লেন্থ হচ্ছে কি আপনার লেখাটার ডিজিট সংখ্যা কতটুকু হবে, লেন্থটা কতটুকু, কতটা ক্যারেক্টার হবে সেটা লেন্থ করে দেওয়া। যেমন মনে করেন আমরা কোথাও কোথাও পাসওয়ার্ড দিই না, যে ফেসবুকের পাসওয়ার্ড দিই, বিভিন্ন কাজের পাসওয়ার্ড আমরা দিই, ওই পাসওয়ার্ড দিতে গেলে ওখানে পাসওয়ার্ডের একটা লিমিটেশন দেয় না আপনাদেরকে, বলা হচ্ছে কি আপনি 6 থেকে 12 ক্যারেক্টার করতে পারবেন, 8 থেকে 16টা ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, এর চেয়ে কমও দিতে পারবেন, এর চেয়ে বেশি 16টার চেয়ে বেশিও দিতে পারবেন না। তাই এরকম একটা লিমিট থাকে না। হ্যাঁ, তো এখন আমরা এই ট্যাক্স লেন্থের মধ্যে চাইলে আমরা একটা লিমিট করে দিতে পারি, ট্যাক্স লেন্থটা কতটুকু হবে, কত ডিজিটের হবে সেটা চাইলে আমরা এখানে করে দিতে পারি। কীভাবে দেখেন, আমরা কীভাবে করবো সেটা, মনে করো আমি এখানে আসলাম, এখানে এসে আমি এতগুলো কলামকে সিলেক্ট করে দিয়েছি। তো ট্যাক্স লাইনটা করার আগে আপনাকে একটা ট্যাক্স কী করতে হবে, ফিক্সড করতে হবে যে কোন কোন ট্যাক্সগুলোতে নাম লেন্থকে আপনি ফিক্সড করতে হবে। যেমন মনে করেন যে লেন্থকে আপনি কীভাবে ফিক্স করেন, আমার নাম আপনার নাম, আমার নাম মিনহাজুল আবেদিন, কতগুলো ওয়ার্ড আছে, আপনার নাম মনে করেন একটু ছোটো তাহলে কম ওয়ার্ড হচ্ছে, তাহলে এখানে আমি এটাকে কম বেশি হতে পারে। এখানে ট্যাক্স লাইনটা আপনি সিলেক্ট কীভাবে করবেন, ট্যাক্স লাইনটা সিলেক্ট করা মূলত সংখ্যার জন্য বেশিরভাগ। কীরকম, মনে করেন যে আমরা যদি এখানে যে একটা জিনিস দেখার চেষ্টা করি যে এখান থেকে ইউনিক নাম্বারটা কী, এই পুরা রেজাল্ট সেটের মধ্যে ইউনিক নাম্বার কী সেটাকেই আমরা ট্যাক্স লাইন হিসাবে ব্যবহার করতে পারবো। তো এখানে ইউনিক নাম্বার কিছুই নাই, এখানে ইউনিক নাম্বার কিছু নেই। আমি একটা জিনিস দেখাই, ইউনিক নাম্বার মনে করে আমি এখানে একটা কলাম নিচ্ছি, কলাম নিলাম, আমি এখানে করলাম হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি আমি করেছি। তো এই স্টুডেন্ট আইডিগুলোর ডিজিটগুলো একটা মিনিমাম একটা ডিজিট থাকে না, যে প্রত্যেকটা বেসের প্রত্যেকটা স্টুডেন্টের কী হবে, মানে ডিজিটগুলোর সংখ্যাগুলো সেম হবে, মনে করেন 8টা বা 10টা হবে, কিন্তু এর চেয়ে বেশি হতে পারবে না। তো দেখেন আমরা যখন কোনো একটা মনে করেন আমি এনআইডি কার্ড দিয়ে বলি, এটা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে বলতে এনআইডি কার্ড বলি, এনআইডি কার্ডে পুরো বাংলাদেশে যারা যারা এনআইডি কার্ড করেছে সবার কাছে, যারা অ্যানালগ ছিল তাদের একটা ডিজিট সংখ্যা, যারা ডিজিটাল করে তাদের একটা জিনিস সংখ্যা, এরকম ডিজিট সংখ্যা এরকম না। মনে করেন আমাদের স্মার্ট কার্ড পেয়েছে, এখানে 9টা কী আছে ডিজিট আছে। তো এখন দেখেন আপনার হাজার হাজার মানুষের আপনার একটা স্যালারি শিট করতেছেন, একটা ইন্ডাস্ট্রি স্যালারি শিট করতেছেন, ওখানে 1500 2000 স্টাফ আছে। এই যে হাজার হাজার মানুষ যে আপনাকে মোবাইল নাম্বার দিতে আসতেছে, মোবাইল নাম্বার আপনাকে দিতে আসতেছে, কী ব্যাপার, আমি কনসেন্ট্রেশন লুজ করে ফেলতেছি সেখানে। একটু করে লাইনে থাকেন তো, আমার মাথা মনে হয় সরে যাচ্ছে ইয়া থেকে, টপিক থেকে। আমি একটু জাস্ট 1 মিনিট আসি, একটু লাইনে থাকেন। আচ্ছা, সরি আমার মনে হয় একটু ঝিমাচ্ছে, এই টাইপের ঘুম একটু কম হয়েছে, তো সেজন্য আমি টপিক ইয়া হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা বলতেছিলাম ট্যাক্স লেন্থ নিয়ে। তো ট্যাক্স লেন্থ মনে করো আমি এনআইডি কার্ড বা মোবাইল নাম্বার বলি, তো আমাদের ডিজিটাল নাম্বারের মধ্যে
মনে করেন 9টা ডিজিট থাকে, ডিজিটাল স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে মনে করেন 9টা ডিজিট থাকে। তো এখন মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট বানাচ্ছেন বা এই যে রেজাল্ট শিট বানাচ্ছেন, রেজাল্ট শিটের স্টুডেন্ট আইডিগুলো কিন্তু একটা সেম একটা ডিজিটাল সংখ্যা থাকে। তো এর চেয়ে বেশি হয় না, ডিজিটগুলো চেঞ্জ হয়। মনে করেন আমার মোবাইল নাম্বারে লাস্ট হচ্ছে 1, আপনার মোবাইল নাম্বার 2, আর বাকি সবগুলো সেম, লাস্ট হচ্ছে 3, কিন্তু ডিজিটগুলোর সংখ্যা 11টা ডিজিট, নাম্বারগুলো এলোমেলো, কারোর সাথে কারো মিল নেই, ঠিক আছে। তো এখন যে মনে করেন মোবাইল নাম্বার হোক, স্টুডেন্ট আইডি হোক, এনআইডি নাম্বার হোক, যেটাই হোক না কেন, একটা ল্যান্ড থাকে না ডিজিটের। তো এই ল্যান্ডটা লিখতে গেলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, আমি বারবার গোলায় ফেলতেছি। মোবাইল নাম্বারটা আমি উদাহরণ দিই, মোবাইল নাম্বারে মনে করেন 11টা ডিজিট আছে। তো আপনারা যারা মোবাইল ব্যবহার করছেন, এখানে একদম কম যে ব্যবহার করছে তারও এখানে মোবাইল ব্যবহার করার বয়স 3 বছর 4 বছর হয়েছে। এই যাদের কম সেটা বলতেছি, আমি ব্যবহার করতেছি, আমি 2010 সাল থেকে মোবাইল ব্যবহার করছি, প্রায় 12 বছর মোবাইল ব্যবহার করতেছি আমি। 2010 সাল না, সরি 8 সাল থেকে, আটের আটের পরপর আটের পরপর 8-এর মাঝখানের দিকে আমি মোবাইল ব্যবহার করতেছি। তো তখন থেকে আমি মোবাইল ব্যবহার করি, আপনারা যদি তখন থেকে ব্যবহার করেন, আপনাদের লাইফে কি এমন কখনো হয় নাই যে মোবাইল নাম্বার নিতে গিয়ে আপনি 10টা ডিজিট নিয়ে ফেলেছেন, 11টা নাম্বার জায়গায় 12টা ডিজিট নিয়েছেন বা 10টা ডিজিট নিয়েছেন, এরকম মোবাইল নাম্বারটা নিয়েছেন, আপনি বাসায় এসে কল দিয়েছে, বলছেন যে ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার, এরকম আপনাকে বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে কি, আমরা মোবাইল নাম্বার তুলতে গিয়ে আমরা সংখ্যা একটা বাড়ায় নিয়ে ফেলছি হয়তো, নাহলে একটা আমরা কমায় নিয়েছি, বেশিরভাগ কমায় নিয়ে এই ব্যাপারটা আমাদের সাথে হয়। এই যে কমায় বাড়ায়, আপনি যখন এক্সেলে যখন কোনো ইম্পর্টেন্ট কোনো একটা নাম্বার আপনি লেখার চেষ্টা করবেন, সবগুলো নাম্বারের ডিজিট সংখ্যা যখন সেম থাকবে, যেমন মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে কি যদি আমরা যদি কোনো স্টাম্প লিখতেছি বা কোনো স্টাম্পের আমাদেরকে নাম্বারগুলো সেভ করে রাখতে হচ্ছে, সেটা সেই নাম্বারগুলো, টাকার নাম্বার ডিজিট সংখ্যা কি সেম থাকে, মানে টাকার কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়ালের ডিজিট সংখ্যা সেম থাকে। যদি অনেকে বলেছে কি ফাইন্যান্সে কাজ করতেছে, তারা টাকার বান্ডারের সিরিয়াল নাম্বারগুলোকে রেকর্ড রাখতেছে, এরকমও করা যায়। তো এই যে ডিজিট সংখ্যা সেমগুলো থাকে, সেই ডিজিট সংখ্যাগুলো যদি আপনাকে তুলতে যাই যাতে ডিজিট সংখ্যা কম বেশি না হয়, তখন আমরা ট্যাক্স লাইন করে দিতে পারি। কীভাবে দেখেন, আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে উদাহরণ দেখাই, আমি এই কলামে দেখাই। এখানে মনে করো কলামটাকে আমি একটু বড় করলাম, একটু করে জুম করলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার তুলছি 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে 10টা সংখ্যা হয়েছে, 11টা, আমি এখানে আরেকটা দিচ্ছি, এখানে 12টা সংখ্যা হয়েছে। আমি 12টা হয়ে গেছে দেখি, 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ এখানে 12টা হয়েছে। হয় নাই, আমি আরেকটা 0 দিলে 12টা হবে। দেখেন এখানে যখন আমি কী করেছি, 0 থেকে 1 2 থেকে যদি আমি মোবাইল নাম্বার তুলতে চেয়েছি, দেখেন এখানে মোবাইল নাম্বারটা 0টা উঠে নাই। কারণ কি, এক্সেল এটা হচ্ছে একটা ক্যালকুলেশন মেথড, ক্যালকুলেশন করার জায়গা। তো আমরা জানি যে কোনো সংখ্যার আগে 0-র কোনো ভ্যালু নাই, কোনো সংখ্যার আগে 0-র কোনো ভ্যালু নেই। একটা পয়েন্টের পরেও যদি একটা সংখ্যা থাকে 0 থাকে, সেটারও অনেকটা ভ্যালু আছে, যতটা সংখ্যার আগে ভ্যালুর যেটা ভ্যালু নেই, ঠিক আছে, কোনো ধরনের ভ্যালু নেই। তো এই জন্য অটোমেটিক 0টা চলে যাচ্ছে। কিন্তু অটোমেটিক 0টা যদি চলে যায়, তাহলে আমরা মোবাইল নাম্বার কীভাবে লিখবো? আমাদের মোবাইল নাম্বার লিখতে হবে না, মোবাইল নাম্বার লেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে হোম মেনুতে এসে যে আমরা এখান থেকে জেনারেল থেকে একটা নাম্বার করে দেখেছিলাম না একবার, এই নাম্বারটা না করে আমরা করবো হচ্ছে কি, জেনারেল থেকে এখান থেকে এসে আমরা এটাকে টেক্সট করে ফেলবো। দেখেন টেক্সট করে দিয়েছি, এরপর আমি যদি এখান থেকে 0 লিখি, দেখেন আমি এখানে 0 লিখেছি, 0টা উঠে যাচ্ছে, ঠিক আছে। এরপর থেকে আপনি যদি আবার এখানে 0 লিখেন 1 2 3 দেখবেন এখানে আর আসবে না। কেন আসবে না? কারণ আমি একটা সেলকেই এই সিস্টেমটা করেছি, ট্যাক্স সেলটা করেছি, কিন্তু এটা আমি করিনি। দেখেন এখানে ক্লিক করলে এটা জেনারেল হয়ে যাচ্ছে। তো যতগুলো কলামকে আপনি শুরুতে 0 নিতে চান, ততগুলো কলামকে একসাথে সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে ট্যাক্স করে দেবেন, এটাকে এখান থেকে এসে ট্যাক্স করে দেবেন, তাহলে আপনি 0টা নিতে পারবেন। এবার দ্বিতীয় মেইন ফাংশন আসি, যেটা আমরা ট্যাক্স লেন্থের কথা বলতেছিলাম। এই ট্যাক্স লেন্থে এসে আমি এখানে সেট করে দিতে পারবো যে নাম্বারের সংখ্যা কতটা হবে। 11টার মোবাইল নাম্বার যদি হয়, তাহলে এখানে কতটা থেকে কত টাকা হবে, এটা কত থেকে কত নাম্বার থেকে কত নাম্বার হবে, এটা আমি ফিক্সড করে দিতে পারবো। যে এর চেয়ে বেশি নাম্বার দিতে পারবো, এর চেয়ে কম নিতে পারবো। সেটা কীভাবে? আমি ডাটাতে চলে যাচ্ছি, ডাটাতে চলে যাওয়ার পর আমি এখানে ভ্যালিডেশন আসছি, এখান থেকে আসার পরে আমি এখান থেকে ট্যাক্স, যেখান থেকে এসে ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন থেকে এসে আমরা এখান থেকে অ্যানিভ্যালুর এখানে ক্লিক করে আমি এটা করলাম ট্যাক্স লেন্থ। এইখানে এসে দেখেন আমাকে বিটুইন এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখাচ্ছে। তো আমরা যখন একটা মোবাইল নাম্বার নিব, তো মোবাইল নাম্বার নিলে আমাদেরকে কীভাবে লিখতে হবে, ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে, ডিজিট সংখ্যা কত হবে, মিনিমাম হতে কত হবে, ম্যাক্সিমাম কত হবে, কেউ বলতে পারবেন? আপনারা একটু বলেন তো, যে আমি একটা মোবাইল নাম্বারে ট্যাক্স লেন্থ দিচ্ছি, তো ম্যাক্সিমাম নাম্বার কতটা হবে, মিনিমাম নাম্বার কতটা হবে, কেউ বলতে পারবেন? ডিজিট নাম্বার না, ডিজিট সংখ্যা কতটা হবে, ম্যাক্সিমাম মিনিমাম কতটা হবে, কেউ বলতে পারবেন? আছেন আপনারা? মাইক অন করার সুযোগ আছে নাকি আমি অফ করে দিয়েছি? হ্যাঁ সুযোগ আছে। তো কেউ একজন বলেন তো, যে আমাকে ডিজিট সংখ্যাটা যদি আমি করতে চাই, তাহলে মিনিমাম কত, 11 মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই 11। এক্স্যাক্টলি, এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যখন এখানে 11 দিলাম, ম্যাক্সিমামও 11 দিলাম, 11 দেওয়ার পর যখন আমি এখানে ওকেতে ক্লিক করলাম,
আমি একটা কলামে করেছি, আমি একটা কলাম তো করলাম না, আমি সবগুলো এতগুলোকে একসাথে সিলেক্ট করি, যতগুলোতে করবেন ততগুলো। আমি এখানে এসে ট্যাক্স লেন্থে এসে আমি আবার গেলাম, আবার এখান থেকে এসে আমি এই কাজটা সবগুলোর উপর আমি করে দিয়েছি। এবার দেখেন এখানে এসে আমি যখন 1 2 3 লিখেছি নাম্বার, আমি দেখেন তো এখানে আমি 1 2 3 4 5 6 7 এটা লিখেছি। দেখেন আপনাকে কি বলতেছে, দি ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। তো আমি যদি দেখার চেষ্টা করি, আমি এখানে 10টা নাম্বার নিব, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা নাম্বার নিয়েছি। এবার যদি আমি ডেটা ক্লিক করি তখন বলছে দি ভ্যালু এন্টার ইজ নট ভ্যালিড। এবার আমি যদি 11টার জায়গায় 10টা নিয়েছি, আমি এখন 12টা নিয়ে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিয়েছি, দেখেন সেটা বলছে ভুল। তাহলে আপনাকে অ্যাকুরেটলি এখানে 11টার চেয়ে যদি কমও দেন ভুল ধরবে, 11টার চেয়ে বেশি দেন ভুল ধরবে। তো এই কাজটা কোথায় কোথায় হতে পারে, যখন আমাদেরকে এভাবে ইউনিক কোনো নাম্বার লিখতে হয় এবং সবগুলো ট্যাক্সের একটা অ্যাকুরেট কী থাকে, ডিজিট সংখ্যা থাকে, তখন আমরা এটা করবো। যেমন মনে করেন আমরা স্যালারি দিতে যাচ্ছি, স্যালারি দিতে গেলে কিন্তু এখানে দুইটা জিনিসে এরকম এরকম ফাংশনটা দুইটা জিনিসের মধ্যে করে দিতে পারি আমরা। কোনটা কোনটা? একটা হচ্ছে কি আমাদের স্যালারি শিটে হচ্ছে কি মেইন জিনিসটা একটা স্টুডেন্ট এনআইডি, এটাকে আমরা কি করে ফেলতে পারি, এইভাবে ফিল্টার করে ফেলতে পারি যাতে কি হয় না হয় ডিজিট সংখ্যা বেশি না হয়। আরেকটা হচ্ছে কি স্যালারির মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মনে করেন আমরা টাকা পয়সা স্যালারি অ্যাকাউন্টে আমাদের স্যালারি ঢুকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে চায় যে একটা ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে কখনো নেয় না, যে কোনো একটা ব্যাঙ্কে কী করার জন্য বলে, কী জানি বলে, একটা ব্যাঙ্ক থেকেই স্যালারি অ্যাকাউন্টগুলো হয়। তো একটা ব্যাঙ্ক থেকে যখন স্যালারি অ্যাকাউন্ট হবে, তো একই ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টের ডিজিট সংখ্যা সেম হয় না, তখন আপনি এই স্যালারি শিটের মধ্যে গিয়ে আপনি ডিজিট সংখ্যা যদি এভাবে দিয়ে দেন, যদি 13টা হয় 12টা হয় 9টা হয় 10টা, আপনি ডিজিট সংখ্যা ওখানে সেম দিতে পারবেন, দেখা যাচ্ছে আপনি কমও নিতে পারবেন না, বেশি নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা মেজর যে ভুলটা, সেই ভুলটা আপনারা এড়াতে পারবেন। তাহলে কমও দেওয়ার সুযোগ নেই, বেশি দেওয়ার সুযোগ নেই। আপনি যখন একবার এভাবে কম দিতে যাবেন, অবস্থান মনে আপনি দিচ্ছেন, আপনার ঘুমের গুঁড়ো দিচ্ছেন বা আপনার কাজের গুঁড়ো দিচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবে খেয়াল নাই, যখন আপনি এটাতে দিচ্ছেন এই নোটিফিকেশনটা আসার সাথে সাথে আপনার সচেতনতাটা চলে আসবে যে কিরা আমি তো এখানে ভুল দিচ্ছি, এটা আমি ঘুমের করে দিচ্ছি, আমি সূত্রটা আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম বলে আমার এই ভুল হওয়াটার সম্ভাবনা নাই। এই ধরনের ভুল হয়ে গেলে এই ভুলগুলো আইডেন্টিফাই করতে খুবই কষ্ট হয়ে যায় পরে। তো এটা শুরু থেকে যদি আপনারা এই ধরনের কাজগুলো করি, তাহলে কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ নেই। আচ্ছা, তো আমরা এটা দেখেছি ডাটা ভ্যালিডেশন। আর কি আছে দেখি, ডাটা ভ্যালিডেশন আরেকটা ফাংশন, আরও একটা খুব সুন্দর ফাংশন আছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা কি ট্যাক্স লেন নাম, এটা হচ্ছে কি লিস্ট। এই লিস্টটা দেখার পর আমরা এখান থেকে এক্সেলের কাজ আমরা শেষ করব, বাকি সবগুলো কাজ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই লিস্টটা কি, লিস্টটা হচ্ছে কি, মনে করেন আমরা এটাকে একটু করার জন্য আপনারা ভুলে যান যে এটা রেজাল্ট শিট, এটাকে মনে করেন যে এটা স্যালারি শিট। স্যালারি শিটে এসে আমি এখানে লিখলাম যে ডেজিগনেশন, স্যালারি শিট ডেজিগনেশন লিখতে হয়, এখানে স্টুডেন্ট আইডিয়া লিখতে হয় না, এমপ্লয়ি আইডি লিখতে হয়। আমি এখানে লিখলাম যে ডেজিগনেশন। তো ডেজিগনেশন যখন লিখলাম, দেখেন এখানে সবগুলোতে একটা একটা ফিল্টার আছে না, এটাকে ড্রপ ডাউন মেনু আমরা বলতে পারি। দেখেন ড্রপ ডাউন মেনু, আমি এখান থেকে ড্রপ ডাউন করে সিলেক্ট করে দিতে পারি। দেখেন এখানে এসে আমি এই যে ডেজিগনেশন লিস্টে মনে করেন এটা হচ্ছে কি সিইও, মনে করেন সিডি মানে হচ্ছে কি কান্ট্রি ডাইরেক্টর। এখানে আমি লিখলাম মনে করেন সিইও, আমি লিখলাম এখানে এসে আমি COO মানে কি এখানে সি হয়ে গেছে, সিডি মানে হচ্ছে কান্ট্রি ডাইরেক্টর, সিইও মানে হচ্ছে কি চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং COO মানে হচ্ছে চিফ অপারেটিং অফিসার। ঠিক আছে, এরপর মনে করেন আমি এখানে সিনিয়র HR ম্যানেজার আমি লিখলাম। এই যে আমাকে এটা লিখতে হচ্ছে না, আমি এখানে লিখতেছি। তো এরকম করে যদি একটা পজিশনে যদি 500 জন মানুষ থাকে, 500 বার আমার তার পজিশনগুলো আমাকে লিখতে হচ্ছে। কিন্তু আমি এটাকে এখানে এমন একটা সিস্টেম করে দিব, যতগুলো এমপ্লয়ি থাকুক না কেন সবার নামের একটা ড্রপ ডাউন মেনু আমি বানিয়ে রাখবো। এই ড্রপ ডাউনটা মেনুটা বানিয়ে রাখলাম, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিতে পারবেন কার পজিশন কি, আপনাকে বারবার আপনাকে লিখতে হবে না। এটা কীভাবে, আমি এই ড্রপ ডাউন মেনুটা চাইলে আমি পুরা এই জায়গাতে করে ফেলতে পারি, পুরা এই কলামগুলোতে করে ফেলতে আমি চাইলে একটাও করতে পারি, আমি পুরো কলামটাও করে দেখাবো, একটাতে করে দেখাবো, এবং একটা থেকে বাকিগুলোতে কীভাবে নিতে সেটা দেখাবো। দেখেন আমি এখানে সিলেক্ট করছি, আমি ডাটা ভ্যালিডেশন চলে গেলাম। এই ডাটা ভ্যালিডেশন থেকে এসে আমি একটা ডেজিগনেশন লিস্ট বানাবো। দেখেন এই যে এখান থেকে এনেবলতে এসে আমি এখানে লিস্টে ক্লিক করলাম, লিস্টে ক্লিক করবো, আমি এখানে লিখবো দেখেন এই সিডি লিখেছি, একটা কমা দিয়েছি, সিইও দিয়েছি, কমা দিয়েছি, COO দিয়েছি, একটা কমা দিয়েছি, আমি দিলাম HR সিনিয়র HR ম্যানেজার, তারপর আমি কমা দিয়েছি। তারপর মনে করো আমি এখান থেকে এসে আরও কি দিতে পারি, আমি মনে করেন যে সিনিয়র ম্যানেজার, আমি শুধুমাত্র HR অফিসার দিই, অ্যাডমিন অফিসার, CAFO চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, অ্যাকাউন্টস অফিসার, IT ইনচার্জ, সুপারভাইজার,
তারপর হচ্ছে কি টিম লিডার, তারপর মনে করেন আরও কী কী দেওয়া যায়, আরও অনেকগুলো ডেজিগনেশন, আচ্ছা আর অনেকগুলো দেওয়া যায়, মনে করেন অফিস স্টাফ, সাপোর্টিং স্টাফ, ক্লিনার আছে, তারপর হচ্ছে কি সিকিউরিটি আছে, তো এই ধরনের আবার স্টোর ইনচার্জ আছে, স্টোর ম্যানেজার আছে, এই ধরনের অনেকগুলো কাজ করা যায় না, ও দেওয়া যায় না, আমি এগুলো দিলাম না, আমি জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত দিলাম। আমি যখন ওকেতে ক্লিক করব, দেখেন এখানে যে ড্রপডাউন মেনু আছে ওইগুলোর মতো আরেকটা ড্রপডাউন মেনু কোথায় হয়ে যাবে, দেখেন এটার একটা ড্রপডাউন মেনু হয়ে দেখছেন। তো এইখানে ড্রপডাউন মেনুর উপর যখন আমি ক্লিক করবো তখন এখানে দেখেন এই যে লিস্ট আমি যেটা বানিয়েছি সেটা এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে সিডিতে ক্লিক করি, কান্ট্রি ডিরেক্টর, এটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এগুলোতে এটা আসে নাই, কারণ কি আমি একটা সেলকে সিলেক্ট করেছিলাম। তো আমি যদি এগুলোকে যদি নিয়ে আসতে চাই সব জায়গায়, তখন আপনাকে এটাকে কেটে ফেলতে হবে। এটাকে যদি না কাটেন কী হয় দেখেন, সব জায়গায় সিডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সবাই তো আর সিডি না, কান্ট্রি ডিরেক্টর শুধুমাত্র একজন থাকে, এতগুলোকে কান্ট্রি ডিরেক্টর থাকে, তাহলে আমরা সবগুলোকে এইভাবে দিতে পারবো। তখন আমাদেরকে যদি আমি একটাতে করে যদি আমি সবগুলোতে করতে, তখন আমাকে উপরে যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে কেটে দিতে হবে। এটাকে কেটে দেওয়ার পরে ব্ল্যাঙ্ক অবস্থা আমাকে টানতে হবে। দেখেন এই যে ব্ল্যাঙ্ক অবস্থা আছে, এখন আমি টেনে দিলাম, এখানে যে সিলেক্ট করার পর আমি এখানে টেনে দিলাম, সব জায়গায় চলে যাবে, কিন্তু কালার হয়ে যাবে শুধুমাত্র একটা। হ্যাঁ, কালার হয়ে গেছে শুধুমাত্র একটা, কারণ কি এটাতে সাদা ছিল, সাদা যেটাতে ছিল সেটাতে হয়ে গেছে, বুঝতে পেরেছি। দেখেন এখন প্রত্যেকটা কলামে গিয়ে আপনি এটাকে কী করতে পারতেছেন, ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হচ্ছে, আপনাকে নতুন করে টাইপ করতে হচ্ছে, নতুন করে লিখতে হচ্ছে না, বুঝতে পারছেন। এই যে নতুন করে টাইপ করতে হচ্ছে, নতুন করে আমি লিখতে হচ্ছে না, আমি এটা করতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি যেটা করেছি সেটা আমরা ম্যানুয়ালি করেছি, এখন আমরা আরও একটা অ্যাডভান্স সিস্টেম দেখার চেষ্টা করবো। সেটা কীভাবে, আমি এখানে আবার চলে আসি, এখানে আসার পর আমি এটাকে আমি ক্যান্সেল করে দিই। এখান থেকে আসলাম, ডাটা ভ্যালিডেশন আসলাম, ডাটা ভ্যালিডেশন থেকে আমি এসে ভ্যালিডেশন আসলাম, এখান থেকে আমি ক্লিয়ার অলে ক্লিক করি, দেখেন সবগুলো চলে গেছে, ওকে ক্লিক করলাম, দেখেন এখানে আর কি নেই, ড্রপডাউন মেনুটা আর নাই। এখন আমি ড্রপডাউন মেনুটা একটা লিস্ট থেকে আনবো, কীভাবে দেখেন, মনে করেন আপনি হচ্ছে যে ফাইন্যান্স অফিসার, আপনি স্যালারি দেবেন প্রত্যেকটা মাসে, ডেজিগনেশনগুলো প্রত্যেকটা স্যালারি শিটে তাদের ডেজিগনেশনটা লিখতে হয়, কারণ ডেজিগনেশন অনুযায়ী তারা স্যালারিটা পায়, ঠিক আছে। তো মনে করেন কোনো কারণে আপনি আপনার ডেজিগনেশন লিস্টটা হারাই ফেলছেন, তখন আপনি এই স্যারকে মেল দিচ্ছেন যে আমাদের যে এমপ্লয়ি লিস্ট আছে নামটা সহ আমাকে ডেজিগনেশন লিস্টগুলো একটু আমাকে দেন। তো সেক্ষেত্রে মেল করে আপনাকে একটা ডেজিগনেশন লিস্টের একটা এক্সেল ফাইল পাঠাচ্ছে। তো মনে করেন এটা হচ্ছে কি, এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, স্যালারি শিট, মনে করেন যে এইখানে ডেবিট বাউচার যেটা আছে, আমি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন আছে, আমি এখানে আসলাম, এখানে এসে মনে করেন আপনাকে একটা এইচের একটা কী দিয়েছে, রেজাল্ট শিটের ডেজিগনেশন, মানে স্যালারি শিটে যতগুলো এমপ্লয় আছে তাদের একটা ডেজিগনেশনের লিস্ট এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মনে করেন আমি ডেজিগনেশন লিস্টটা আমি বানাচ্ছি, দেখেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম যে ডেজিগনেশন লিস্ট আমি লিখেছি, এটাকে আমি এখানে ডাবল ক্লিক করে এটা দেখেন পুরোটা লিস্ট হয়ে গেছে। এই ডেজিগনেশন লিস্টে এখানে এসে আমাকে ডেজিগনেশন লিস্টগুলো সবগুলো এভাবে লম্বা লম্বা করে বানাতে হবে, এখান থেকে বানাতে হবে, আমি উপরে নিচে করে করলে হবে না, আমাকে এইভাবে বানাতে হবে। তো এইভাবে যদি আমি বানাতে যাই, এইভাবে বানাতে যাওয়ার পর আমি এখানে লিখলাম, মনে করেন সিডি সিইও, এখানে এসে লিখলাম হচ্ছে কি এমডি, আমি এখানে লিখলাম যে সিনিয়র এইচআর ম্যানেজার, শুধুমাত্র এইচআর, আচ্ছা। তো আমি এখানে আমি সিএফও, চিফ অ্যাকাউন্টস ফাইন্যান্স অফিসার, আচ্ছা। মনে করেন আমি এতটুকু লিখেছি, আমি আরও অনেকগুলো লিখেছি, সুপারভাইজার, টিম লিডার, কোঅর্ডিনেটর, ফিল্ড কোঅর্ডিনেটর, কি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এগুলো অনেক কিছু লিখে যায়, আমি এতগুলো লিখলাম না, আমি জাস্ট এই লিস্টটা বানিয়েছি। এই লিস্টটা এখন আমাকে এখানে দিয়েছে না, আমি এটাকে যদি একটু সাজাই, মনে করেন আমি এটাকে, আমার কি প্রবলেম হচ্ছে, সিক ফিল হচ্ছে কেন, বিরক্ত লাগতেছে। আচ্ছা দেখেন আমি এটাকে একটু বড় করেছি, এবার আমি মনে করি এটাকেও আমি একটা কলামের ভিতরে নিয়ে আসছি, ঠিক আছে। এবার দেখেন এই যে লিস্টটা আছে না, আমাকে এই থেকে এই লিস্টটা দিয়েছে, কিন্তু আমার এই লিস্টটা লাগবে কোথায়, এইখানে ডেজিগনেশন লিস্ট, আমাকে এই লিস্টটা লাগবে। তো এই লিস্টটা আমি এখানে কীভাবে আনবো, দেখেন আমি চাইলে একটা তো আনতে পারি, আনার পর টেনে দিতে পারি, আমি একটাতে আনবো না, আমি একটাতে এনে ধোকা খেয়েছি বা কষ্ট পেয়েছি, আমাকে আবার নতুন করে অনেক কিছু করতে হচ্ছে, আমি একটাতে আনবো না, আমি সবগুলো আনবো। এই সবগুলোতে আমি ক্লিক করলাম, সবগুলোতে ক্লিক করার পর আমি এখানে ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন থেকে আমি এখানে আসলাম, এখান থেকে এসে দেখেন লিস্ট নামে একটা অপশন আছে, এই যে লিস্ট, প্রথমে আমরা এই লিস্টে লিখে দিয়েছিলাম না, এই লিস্ট লিখে দিয়ে আমরা ওকে করেছিলাম বলে চলে গেছিলো, এই লিস্টে লিখেছিলাম। কিন্তু আমরা এখন আর এই লিস্টে লিখবো না, আমরা এখন এই আমার যে লিস্ট আছে সেটা ব্রাউজ করে দেবো। সেটা কীভাবে দেখেন, এখানে একটা অপশন আছে, এই অপশন থেকে আমি এটাকে ব্রাউজার অপশনে ক্লিক করছি, ব্রাউজার অপশনে ক্লিক করার পর দেখেন একটি ডাটা ভ্যালিডেশন নামে এখানে আমার দেখাচ্ছে,
আমার যে ব্যাংক রেজিস্ট্রেশন যে শিটটা ছিল সেই শিটে আমি চলে আসছি। সেই শিটে আসার পরে আমি আমার যে কী প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখেন আমি আবার লিস্টে যাচ্ছি, কোনোভাবে মাথায় স্থির করতে পারতেছি না, বারবার কনসেন্ট্রেশনটা লস করে ফেলতেছি, লুজ হয়ে যাচ্ছে আমার। দেখেন এখানে আসলাম, আবার এখানে এলাম, এখানে আসার পর আমি অ্যানিমেটের লিস্ট আসলাম, লিস্ট থেকে আমি এখানে এসে আর নতুন করে লিখলাম না, আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি এই ব্যাংক রিকনসিলিয়েশন যেখানে আমার লিস্টটা আছে সেই লিস্ট থেকে আমি এখন লিস্টটাকে সিলেক্ট করে দিব। দেখেন এই যে লিস্টটাকে আমি পুরোটাই এভাবে সিলেক্ট করে দিয়েছি। এভাবে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে আনছে। আমি এখন যখন ওকেতে ক্লিক করবো আমি আমার ব্যাংক রিকনসিলিয়েশন এই ফাইলে থাকবো না, আমাকে এখানে নিয়ে আসবে। দেখেন অটোমেটিক নিয়ে আসবে, বুঝছেন, আমাকে এখানে অটোমেটিক নিয়ে আসছে। এই লিস্ট থেকে এখন দেখেন প্রত্যেকটা লিস্টে এখানে আসছে। এই লিস্ট থেকে এখন আমি এখান থেকে বাছাই করে আমাকে লিখতে হবে না, আমি এখান থেকে বাছাই করে কার অ্যানিমেশন কি আমি এখান থেকে করে দিতে পারবো, কার ডেজিনেশন কি সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে পারেন তারা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আশা করি এই জিনিসটা আপনাদের লিস্টের ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, তাই না? ও ঘুম কম হলে যে কী হয় আমি মাথাটা স্থিরই করতে পারতেছি না, অথচ রাত 2টা-3টা পর্যন্ত আমি জেগে থাকি, এখন 10টা বাজে, আমার কী অবস্থা। আচ্ছা দেখেন আমি তারপর একটু কষ্ট করি, দেখি পারে কিনা। দেখেন লিস্ট আশা করি বুঝতে পেরেছেন। লিস্টটা বুঝতে পারেন না এমন কেউ আছেন? লিস্ট বুঝতে পারেন নাই? আমি আবার একটু রিপিট করবো যদি বুঝতে না পারেন, আমি যেহেতু একটু কনসেন্ট্রেশন হারাই ফেলতেছি। কেউ কি আছেন বুঝেন নাই? স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা আমি আবার একটু রিপিট করি। লিস্টটা হচ্ছে যে মনে করেন আমাকে যাতে লিখতে না হয় বারবার, আমি একটা ড্রপ ডাউন মেনুতে হাজার হাজার লিস্ট আমি রেখে রাখতে পারি। এটা ডেজিগনেশন হতে পারে। মনে করেন যে আপনার একটা ওষুধ কোম্পানি, কোনো একটা কোম্পানিতে আপনি কী করতেছেন, কাজ করতেছেন, তো কোম্পানির মনে করেন হাজার হাজার প্রোডাক্ট আছে, আপনাকে এক্সেলে কী করতে হয়, লিস্ট বানাতে হয়। তো আপনি যদি এই প্রোডাক্টের লিস্ট যদি আপনাকে বারবার বারবার এখানে টাইপ করতে হয় কোথাও থেকে, এটা টাইপটা না করে আপনার যে আগে থেকে একটা লিস্ট আছে সেই লিস্ট থেকে আপনি এখানে লিঙ্ক করা দিতে পারবেন। কীভাবে? এই যে এখানে আমি আগে থেকে লিস্ট বানিয়েছি, এই লিস্টটাকে আমি ওখানে নিয়ে যাব, এখানে যা যা করছি লিস্টটা অবশ্যই এরকম করে করতে হবে, এরকম করে করতে হবে। আমি যদি উপরে নিচে করেন তাহলে হবে না, উপর নিচে দিকে যদি করেন তাহলে হবে না। তো সেক্ষেত্রে আপনাকে এইভাবে পাশাপাশি লিস্টটাকে করতে হবে। এটাকে সেন্টারে করে দেখতে সুন্দর লাগবে মনে হয়, সেন্টারে করে দিচ্ছি। ঠিক আছে, এই লিস্টটাকে আমি ওখানে নিয়ে যাবো। তো যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে এসে আপনাকে এইগুলোকে এইভাবে সিলেক্ট করতে হবে। আমি আগে এগুলোকে ভ্যালিডেশনটা ক্লিয়ার করে দিই, আগেরটা এটা আসলাম ভ্যালিডেশন এসে এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিলাম। তো এখানে এসে আমি এটাকে ডিলিট করে দিলাম, এগুলো সবগুলো চলে গেছে। এখন আমি এখানে এসে ওই লিস্টটাকে এখানে নিয়ে আসবো। কীভাবে? সবগুলোকে সিলেক্ট করতে একটা থেকে করলে একটাতে আসবে, সবগুলোতে সিলেক্ট করে সবগুলোতে আসবে। ডাটা ভ্যালিডেশন আসলাম, এখান থেকে এসে লিস্ট থেকে এসে আমি প্রথমে এখানে লিখছিলাম, আমি আর নতুন করে লিখবো না। আমি এখান থেকে এসে ওই যেখানে আমার ইয়াটা ছিল, লিস্টটা ছিল, সেখান থেকে আমি ব্রাউজ করবো। আমি দেখে সেই লিস্টটা কোথায় ছিল, ব্যাংক রিকনসিলিয়েশন। এখানে এসে দেখেন আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট দেওয়ার পর আমি যখন এন্টারে এখানে ক্লিক করবো, এটা হয়ে গেছে। এরপর যখন আমি ওকেতে ক্লিক করবো, অটোমেটিক আমাকে আমার এক্সেল শিটে নিয়ে যাবে। দেখেন আগের শিটে নিয়ে যাবে, স্যালারি শিটে, রেজাল্ট শিটে। দেখেন ওকেতে ক্লিক করছি, দেখেন রেজাল্ট শিটে আমাকে নিয়ে আসছে। দেখুন এখানে সবগুলো দেখেন এখানে ড্রপ ডাউন মেনু আসছে, ঠিক পাচ্ছেন? ড্রপ ডাউন মেনুটা আমি ওখানে যে লিস্টটা ছিল সেই পুরো লিস্টটা ড্রপ ডাউন মেনুতে চলে আসছে। আচ্ছা দেখেন এখানে আর কি আছে, এখানে আর তেমন কিছু নেই। আমরা কাস্টম দেখেছি, ট্যাক্স লাইন দেখেছি, ভলবেল দেখেছি, আমরা কি দেখেছি, আর লিস্টটা দেখেছি। এখানে ডেট টাইম এগুলো আর তেমন একটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব আর ইম্পর্টেন্ট কি আছে দেখি এক্সেলে দেখার মতো। এখন আমরা দেখার চেষ্টা করবো একটা জিনিস, যে এই লিস্টে এটা কেন এভাবে দেখা যাচ্ছে আমি জানি না। এটা এমন দেখা যাওয়ার কারণ কথা না, কোনটা আমি বলি। এই যে আমি নিচের দিকে যখন যাচ্ছি, কীভাবে দেখা যাচ্ছে এটা আমি বুঝতেছি না। আমি অন রেজাল্ট শিটে দেখাই, এই রেজাল্ট শিটে দেখাই। এখান থেকে আমি দেখাই। আচ্ছা আমি এই রেজাল্ট শিটটাতে আসি দেখাই, এখান থেকে আমি পর আবার ওখানে যাবো, ওই মানে কীভাবে করে এটা যাবো। আচ্ছা আমি যখন এখানে আসছি, একটু কথা বলবেন কেউ। আমি যখন এখানে আসছি, এই নাম্বারটা, এটা কত, নাম্বারটা কত, কেউ একজন বলেন তো। হ্যালো আছেন আপনারা? কেউ একজন বলতে এটা নাম্বারটা কত, কত নাম্বার এটা? কি আপনারা নাই?
কেউ নাই? আছেন তো সবাই? দেখতেছেন না ক্লাসে নাই আপনারা? এই নাম্বারটা কত? এই নাম্বার বলেন তাহলে, কথা বলেন। এই নাম্বারটা কত? 86। এটা কে পেয়েছে বলতে পারবেন? নাম্বারটা কে পেয়েছে বলতে পারবেন? না স্যার, স্ক্রল করে ওইদিকে যেতে হবে যে দেখতে। আচ্ছা, নাম্বারটা কোন সাবজেক্টে পেয়েছে কে বলতে পারবেন? না স্যার, এটা বলতে দেখতে পারছি না। হবে উপরে। এটা বলতে পারছি না কেন? কারণ আমি একটু নিচের দিকে যখন আসছি, আমি উপরের সাবজেক্টটা দেখতে পাচ্ছি না। একটু যখন ডান দিকে আমরা বেশি চলে আসছি অথবা একটু যখন জুম করছি, তো এখানে নাম কি সেটা দেখা যাচ্ছে না। তাহলে এটা অনেক বড় প্রবলেম। শুধুমাত্র প্রবলেম না, অনেক বিরাট প্রবলেম। মাত্র 21 জনের জন্য আমি এতটুকুতে আসছি বলে আমার না দেখাচ্ছে না। যখন আমার হাজার হাজার যখন আমার পার্সোনাল নাম লিখতে হবে, তখন যদি আমি এই দেখেন আমি যখন এখানে 100 পেজে আসছি, মনে করেন আমি এখানে 200 পেজে চলে যাই, মনে করেন আমি 200 পেজে আসছি, তো 200 পেজ থেকে মনে করেন এখানে একটা পেজ স্টুডেন্ট নাম্বার পেয়েছে 90। এই 90 কে পেয়েছে, কোন সাবজেক্টে পেয়েছে, সেটা আমাকে দেখতে হয়। তখন আমাকে কিন্তু উপরে আমাকে এইভাবে যেতে হবে, এভাবে আমাকে উপরে যেতে হচ্ছে। তখন কি আমরা বুঝতে পারছি যে এটা কোন সাবজেক্টে সে পেয়েছে। তাহলে এটা অনেক বেশি, তাহলে এটা অনেক বেশি ঝামেলা না? অনেক বেশি ঝামেলা। তা আমি এখানে এমন একটা কাজ করব, শুধুমাত্র 200 কেন, এই যে এখানে যে 10 লাখ আছে, 10 লাখের নিচে যদি আমরা চলে যাই, এটা কোন সাবজেক্টে পেয়েছে সেটা উপর দিকে দেখা যাবে। এটা যাতে আমরা করতে হয়, যেটাকে বলা হয় ফ্রিজ প্যান্স। ফ্রিজ প্যান্স করা, ফ্রিজ করে রাখা। ফ্রিজ করে মানে হচ্ছে স্থির করে রাখা। তো এখন আমরা দেখাচ্ছি এটা কীভাবে করব। আমি এই রেজাল্ট শিট দিয়ে দেখাই। ওখানে একটা সমস্যা হয়েছে কোথায়, এটাতে অলরেডি একটা দেখা যাচ্ছে। এটা আমি সমস্যাটা কোথায় হয়েছে এটা আমাকে আইডেন্টিফাই করতে করতে সময় লেগে যাবে। আমি এটা তো আছে তো না, এখন তো ঠিক আছে, সমস্যা তো হয় নাই, এখন ঠিক আছে। দেখেন তো এটাকে কীভাবে এই কাজটা করবো আমরা দেখার চেষ্টা করি। ফ্রিজ করে ফেলবো। ফ্রিজটা কীভাবে করবো, যখন আমি দেখেন এখানে এসে আমার ফ্রিজ করতে হবে কতটুকু, যে আমার যেহেতু নাম এই সাবজেক্টের নাম দেখা যাবে, তাহলে আমার সাবজেক্টের নাম পর্যন্ত ফ্রিজ করতে হবে না, যাতে আমি যত নিচে যাই আমি সাবজেক্টের নামটা যাতে দেখতে পারি। এই জিনিসটা আবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি আমরা করতে যাই, আমরা দেখেন এই যে ভিউতে যাবো, ভিউতে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে ফ্রিজ প্যান্স। এখানে যখন আমি আসবো, দেখেন উপরটা বাদ দিয়ে আমরা এই দুটো দেখার চেষ্টা করি। উপরটাতে আমরা বুঝবেন না, না বললে বুঝে না দিলে, তার আগে দেখেন এইখানে দুটা ফ্রিজের অপশন আছে, একটা হচ্ছে কি টপ রো, একটা হচ্ছে কি ফার্স্ট কলাম। তো আমি এখানে ফ্রিজ করলে, টপ রোতে ফ্রিজ করলে এখানে কোন কলামটা ফ্রিজ হবে, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড যেটা আছে সেটাই ফ্রিজ হবে। দেখেন আমি এখানে ক্লিক করেছি ফ্রিজ টপ রো। দেখেন আমি নিচের দিকে যাচ্ছি, যত নিচের দিকে যাই না কেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি টপ রোটা। এটা হচ্ছে কি আমরা টপ রোকে কী করেছি, ফ্রিজ করেছি। এবার দেখি আমরা যদি এখন যদি আমরা কী করি, দেখেন আমরা ফ্রিজ আসছি, ফ্রিজে এসে এখান থেকে ফ্রিজ এসে আমরা দেখলাম যে ফার্স্ট কলাম, ফ্রিজ ফার্স্ট কলাম। তো ফ্রিজ যদি আমি ফার্স্ট কলাম যদি আমরা ফ্রিজ করি ফার্স্ট কলাম, সেক্ষেত্রে এখানে কোনটা ফ্রিজ হবে, 1 2 3 যেটা হয়েছে সেটা ফ্রিজ হবে। তো এটা ফ্রিজ হবে, আমার কোনো লাভ আছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়ে আমার কোনো লাভ হয় নাই। ঠিক আছে, এখানে যদি আমি ফার্স্ট টপ রোড দিই, এখানে এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে, যদি আমার কোনো লাভ হয় না, এখানে আমার কোনো কাজ নেই। তো আমাদেরকে ফ্রিজ করতে হবে কি সেটা আমরা দেখেছি। তার আগে আমি একটু ফার্স্ট কলামটাকে ফ্রিজ করি। ফার্স্ট কলামকে ফ্রিজ করে দেখেন আমি এদিকে যত দূরে যাচ্ছি না কেন, প্রথমে আমার নাম্বারগুলো দেখা যাচ্ছিল না, এখন কিন্তু নাম্বারগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে 1 এটা হচ্ছে না, এটা করতে আমার কোনো লাভ নাই। আমার লাভ হচ্ছে, আমার দেখা লাগবে হচ্ছে কি নামগুলো। তো নামগুলো যদি আমি দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাদের এই টপ রো এবং ফার্স্ট কলামটা আমি করতে পারি, এটাকে আমি আনফ্রিজ করছি, সবগুলো আগের মতো চলে যাচ্ছে। তো আমার দেখাতে হবে কোনগুলো, আমি এটাকে ছোটো করে দিই। আমার দেখাতে হবে এই নামগুলো দেখা দিতে হবে, এবং সাবজেক্টের নামগুলো দেখা দিতে হবে, পুরো হেডলাইনটা পুরো, এবং এই নামগুলো দেখা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কীভাবে করবো, সেক্ষেত্রে আমাকে যদি করতে হয়, তখন আমাকে এখানে আরেকটা অপশন আছে যেটা আমি আগে বলি নাই, সেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে কি, এটার মানে হচ্ছে কি যে আপনি যতটুকু ফ্রিজ করতে চান তার নিচে আপনাকে কার্সরটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে কতটুকু নিচে করতে চাচ্ছি, আমি এই পুরোটার নিচে এসে এই কলামটার নিচে পর্যন্ত আমি এটা পর্যন্ত আমি ফ্রিজ করতে চাচ্ছি, তার মানে এটার নিচে আমাকে কার্সর রাখতে হবে। এর উপরটা পুরোটা ফ্রিজ হবে। আমি চাইলে এটাকে যখন আমাকে ফ্রিজ করতে হবে, এই লাইনটা এই রোটা যখন আমাকে ফ্রিজ করতে হবে, তাহলে আমি চাইলে এগুলোকে আমি হাইড করে রাখতে পারবো না, আমাকে উপরেরগুলো সহ আমাকে ফ্রিজ করতে হবে। ঠিক আছে, আবার দেখেন এদিকে আমাকে কোনটা ফ্রিজ করতে হবে, তখন আমাকে নাম পর্যন্ত ফ্রিজ করতে হবে। নামের পরে আমাকে কার্সর রাখতে হবে, নামের পরে কার্সর রাখতে হবে। তো আমি উপর দিকে যদি রাখি, তাহলে আমি এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো মানে আমি উপরের লাইনের পরে যদি আমি কার্সরটা রাখি, এখান থেকে রাখলে আমি এখানে যদি ফ্রিজ প্যানে ক্লিক করি, তাহলে আমরা উপরটা ফ্রিজ হয়ে যাবে। আবার কথা হচ্ছে যে এইখান থেকে আবার এই টোটালটাকে, এই নামগুলোকে যদি আমি ফ্রিজ করতে চাইবো, তখন কি আমাকে বলছে যে এই যতটুকু আমি করতে চাই তার পরে আমাকে কার্সরটা রাখতে হবে। তো এটার এই রোর পরে যদি আমি কার্সরটা রাখতে চাই, আমি এখানেও রাখতে পারতেছি, এখানেও রাখতে পারছি, তাহলে এই রোটার নিচে হচ্ছে।
কিন্তু আমাকে যদি বলে যে আবার কলামের যে কলামটা পর্যন্ত আমি ফ্রিজ করতে তারপর আমাকে কলামটা কার্সর রাখতে হবে, তো একটা কার্সর কি দুই দিকে ক্লিক করে রাখা যায়? সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাকে এটার পরে যদি রাখতে হয় আমাকে এখানে রাখবো, উপরটার পরে যদি হয় আমি এখানে এখানে যেখানে কিছু রাখতে হবে, তাহলে আমি এখানে রাখতে তো আমার উপরটার পরে এই কন্ডিশনটা মিলতে, তার মানে এখানে যখন আমি রাখতেছি আমার পাশের থেকে যতটুকু নিতে যাচ্ছে তারপরে হচ্ছে, উপর থেকে যত নিতে যাচ্ছে তারপরে হচ্ছে। আমি আশা করি বোঝাতে পারি, যদি না বুঝেন রিপিট করবেন। তো এখানে এসে দেখেন আমি এটাকে কী করতেছি, ফ্রিজ প্যানে যখন আমি ক্লিক করতেছি দেখেন উপরটা ফ্রিজ হয়ে গেছে, এই পাশেরটা ফ্রিজ হয়ে গেছে। দেখেন কীভাবে আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন উপরের পুরা হেডলাইন সহ এগুলো সব ফ্রিজ হয়ে গেছে। যত নিচে যান, আমি প্রথমে 200 দিয়ে করে দেখিয়েছি, তাই না? আমি যদি মনে করেন আপনাকে এখানে আপনাকে এসে দেখেন যে 431 নাম্বার কীটা করে দিয়েছি, নাম্বারটা বসিয়ে দিচ্ছি, কত 431 নাম্বার এসে আমি এখানে মনে করি এখানে 80 পেয়েছে। যিনি প্রথমবারে বলেছিলেন 83 না 86 পেয়েছিল, উনি আবার মাইকটা অন করে বলেন তো এটা কত নাম্বার, কোন সাবজেক্টে পেয়েছে, কেউ বলেন তো, উনি বলেন তো কত নাম্বার এটা? এটা হচ্ছে 80 নাম্বার। কোন সাবজেক্টে পেয়েছে? কেমিস্ট্রিতে পেয়েছে। 21টা সাবজেক্ট হওয়ার পর আমরা যে কোন সাবজেক্টে পেয়েছি সেটা আমরা বলতে পারি না, কিন্তু এখন 432টা সাবজেক্ট। এখন কিভাবে বলেছি? কারণ আমরা ওইটাকে উপরের যে অংশটা সাবজেক্ট আছে সেই অপশনটা আমরা ফ্রিজ করে রেখেছি বলে 431কে রেখেছি। 10,48,576 যে কলাম আছে, রো আছে, এই একেবারে লাস্ট রোতে যদি যাই তখন আমরা বলতে পারবো যেটা কোন সাবজেক্ট, কারণ এটা ফ্রিজ হয়ে থাকবে। বুঝতে পেরেছি? এবার দেখেন আমি একটু উপরে যাই, উপরে যাওয়ার পরে আমরা আরও উপরে যাই, আমরা এই কলামে এসে আমরা একটু এদিকে চলে যাওয়ার কারণে আমরা এই সাবজেক্টে এত নাম্বার পেয়েছে, এটা কার নাম্বার সেটা আমরা বলতে পারছিলাম না, একটু করে এদিকে চলে আসছে। কিন্তু দেখেন এখানে আপনি যেতে যেতে লাস্ট দিকেও চলে যান, এখন দেখেন যে নামটা দেখা যাবে, এটা মাঝখানে ভিতরে হাইডে যাবে, এখানে ভিতরে হাইডে যাচ্ছে। আমি যখন এদিকে যাচ্ছি তখন এটা কি হচ্ছে, এটা দেখা যাচ্ছে, তখন আমরা বলে ফেলতে পারছি এই সাবজেক্টটা কে পেয়েছে, মানে এই সাবজেক্টে কোন সাবজেক্টে, মানে এই নাম্বারটা কোন সাবজেক্টে পেয়েছে এবং কে পেয়েছে আমরা এখান থেকে বলে ফেলতে। তাহলে হচ্ছে ফ্রিজ প্যানেলের কাজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করব ফ্রিজ প্যানেলের কাজ আমরা শেষ করেছি, এক্সেলের কাজ আমাদের ম্যাক্সিমাম প্রায় শেষ। এখন আমরা দেখার চেষ্টা করব এই যে একটা রেজাল্ট শিট বানিয়েছি না, আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, এই রেজাল্ট শিটটাকে আমরা মাইকটা অফ করে রাখেন। জি, কেউ বলতে চাচ্ছে কিছু? ভাই আমি ওই যে এটা খেয়াল করতে পারি না, নামটা যে ফ্রিজ করলেন ওটা কাইন্ডলি একটা তো ওই যে উপরের লিস্টটা যে করলাম সেটা নিচে রেখে করলাম, হ্যাঁ, আর নামটা যে করলাম সেটা একটু কাইন্ডলি যদি নামটার পরের কলামে আপনাকে কার্সরটা রাখতে হবে, মানে দুদিক থেকেই এমনভাবে রাখতে হবে যাতে করে দুইটার রিকোয়ারমেন্টসটা মিলে। মনে করো আমার এই লাইনটা আমাকে ফ্রিজ করতে হচ্ছে, এই পুরা আমাকে ফ্রিজ করতে হচ্ছে, তাই তো? তো এটাতে আমি ফ্রিজ করতে আমাকে যেই পুরো লাইনটা ফ্রিজ করতে তার নিচে আমাকে কার্সর রাখতে হবে, তার নিচে। আচ্ছা তাহলে কি এই যে নামের এই পাশেরটা আর নিচে ওই কোনাকুনি ওই জায়গাটা ধরলেই দুই পাশটাই ফ্রিজ হয়ে যাচ্ছে? দুই পাশটাই ফ্রিজ হয়ে যাচ্ছে। যদি আমি যদি আমি এখান থেকে ফ্রিজ করি, এখান থেকে যদি আমি ফ্রিজ করি উপরটা ঠিক থাকবে, কিন্তু আমার উপরটা শুধু হবে, হ্যাঁ উপরটা হবে, আবার এটাও হবে, এই যে এইটা হয়ে যাবে। জি, এতটুকু পর্যন্ত আমার তো এতটুকু করে লাভ নাই, আমার করতে হবে শুধুমাত্র এতটুকু। এই জন্য আমাকে এই দুইটার পরে যেখান থেকে যেই জায়গায় আমার কার্সরটা রাখলে পরে দুইটা ক্রাইটেরিয়া মেইন হচ্ছে, তাহলে আমি সেই জায়গাটা রাখবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে আমরা একটা স্যালারি শিট তো বানিয়েছি, একটা রেজাল্ট শিট তো আমি বানিয়েছি, এই রেজাল্ট শিটে যদি আমি একটা পেজে প্রিন্ট করছি তাহলে আমি এটা কীভাবে প্রিন্ট করব? আমি এই প্রিন্টের ব্যাপারটা দেখিয়ে দিব, তখন আমি অন্য ফাংশনে মুভ করব। আমাদের এক্সেলের ক্লাস আজকে এখানে শেষ হবে, আমরা ডাটা এন্ট্রির ক্লাস করব, অন্য ক্লাসে করব। আপনারা দেখতে পারতেছেন আমি মনে হয় একটু মানে ক্লাসের কনসেন্ট্রেশনটা হারাই ফেলতেছি, সিক ফিল হচ্ছে আমার, মূলত আমি অসুস্থতা ফিল করছি। তারপরও যে ক্লাসগুলো অনেক মিস দিয়েছি না, সেজন্য গিলটি ফিলস থেকেই সিক ফিল হলো, আমি ক্লাসটা কাটতে চাচ্ছি না, খারাপ লাগছে, তারপর আমি কাটতে চাচ্ছি না। তো আমি একটু চেষ্টা করব, তারপর করতেছি। দেখেন এখানে আরেকটা, আমি এখন যে এই পুরো রেজাল্ট শিটটাকে আমি একটা পেজে প্রিন্ট করতে দেখার চেষ্টা করবো। আমি যখন পেজটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে 3 পেজ হয়ে গেছে। 3 পেজটা কীভাবে বুঝছি? দেখেন এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন না, এই লাইনটা অন্যান্য লাইনের চেয়ে একটু ডিফারেন্ট না, যে এই লাইনটা অন্যান্য লাইনের চেয়ে একটু ডিফারেন্ট না, তার মানে কি এতটুকু পর্যন্ত এক পেজ, এই যে এতটুকু থেকে এইটুকু পর্যন্ত এক পেজ, এতটুকু পর্যন্ত এক পেজ, এই এক। কিন্তু আমি চাচ্ছি যে পুরাটাকে আমি এক পেজে করে ফেলার জন্য, আমি ফ্রিজ প্যানটাকে কাটাই ফেলি, এটার জন্য আমার সমস্যা হচ্ছে। দেখেন এই পুরাটাকে আমি এক পেজে করে ফেলতে চাচ্ছি, এখানে 3 পেজ হয়ে গেছে, একটা পেজ 3টা পেজ, আমি এক পেজে করে ফেলবো। কীভাবে সম্ভব? আপনারা বলতে পারেন যে 3 পেজের লেখা কীভাবে আপনি এক পেজে আনবেন? তো 3 পেজের লেখা এক পেজে আনার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ওরিয়েন্টেশন দেখেছিলাম না, পেজ ওরিয়েন্টেশন। আমরা চাইলে পেজটাকে পাতারি করে ফেলতে পারি, উপরে নিচে যে পেজটা থাকে সেটা আমরা পাতারি করে ফেলতে, এরকম একটা জিনিস দেখেছিলাম না।
আমরা প্রথমে সেই কাজটা করব। আমরা আসছি পেজ লেআউট, আসছি পেজ লেআউট স্যার এসে, জি স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে না? হ্যাঁ রেকর্ড তো অবশ্যই থাকবে, রেকর্ড হচ্ছে তো, এই যে রেকর্ড হচ্ছে। স্যার আমি একটু লিভ চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি লিখছেন, আমিও একটু করে শেষ করে দিব, আমি 10:30টার দিকে শেষ করে দিব, আমার অসুস্থতা লাগছে, অসুস্থ লাগতেছে, ঠিক আছে আমি জি 10:30টার স্যার, দিকে শেষ করে দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন এই যে আমি এখানে এসে পেজটাকে আমি পুরো পেজ করার জন্য আমি প্রথমে এটাকে পেজটাকে ওরিয়েন্টেশনটাকে আমি কী করবো, ল্যান্ডস্কেপ করবো। তখন দেখেন আমার এই কলামটা পর্যন্ত আসছে না, কোনটা কেমিস্ট্রি পর্যন্ত কলামটা আসবে। আমি যখন ল্যান্ডস্কেপ করবো হয়তো আরও একটা অথবা দুইটা কলাম এখানে ভিতরে ঢুকবে। দেখেন এখানে এসে আমি ল্যান্ডস্কেপ করেছি, দেখেন কেমিস্ট্রি যেটা পর্যন্ত ছিল সেখানে আরও দুইটা কলাম এখানে ভিতরে ঢুকছে, তার মানে এতটুকু আসছে। তাহলে এখন আমার প্রথম যেটা 3 পেজ ছিল সেটা এখন 2 পেজে চলে আসছে, দেখতে পাচ্ছেন? প্রথমে যেটা 3 পেজ ছিল সেটা এখন 2 পেজে চলে আসছে। আচ্ছা 2 পেজে আসার পর তারপর আমি 1 পেজ আনতে পারছি। তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে এই যে মার্জিন আছে না, মার্জিনটাকে আমাকে একেবারে ন্যারো করে ফেলতে, একেবারে কমায় ফেলতে হবে। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো দিলে হচ্ছে না, আমি আরও কমাবো। দেখেন এখানে সর্বনিচ্চ হচ্ছে 0.75, আমি 0.75 করবো, আমি 0.25 করবো চারপাশ থেকে, তো সেক্ষেত্রে আমি আরও কমাই ফেলবো। তো আমি এখানে কাস্টম মার্জিন আসলাম, এগুলো থেকে কাস্টম মার্জিন আসলাম। এখানে আসার পর এখানে যে টপে যে কী আছে 0.75, আমি এটা কী করে ফেলবো 0.25, 0.2 লিখলাম। এখানে এসে আমি ট্যাবে ক্লিক করছি 0.2, ট্যাবে ক্লিক করছি 0.2, ট্যাবে ক্লিক করছি 0.2, চারপাশ থেকে আমি 0.2 করে ফেলছি। আমি এখানে ওকেতে ক্লিক করেছি, দেখেন আরও অনেকটা জায়গা চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমার বাকি রইল এতটুকু। এই এতটুকু জায়গাটা আমি কীভাবে এখানে ভিতরে ঢুকাবো, এই এতটুকু জায়গাটা, বাকিটা জায়গাটা আমি ভিতরে ঢোকার জন্য এখানে 2টা মেথড আছে, 2টা মেথড থেকে আমি দুটো মেথড দেখাবো, যেটা আপনাদের ভালো লাগবে সেটা কাজটা করবেন। তার আগে আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের প্রথমে এই একটা পেজ নিয়ে আসার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা কলামগুলোকে আর ছোটো করা যায় কিনা সেটা দেখার চেষ্টা করতাম। কলামগুলোকে দেখি কোনটা কোনটা ছোটো করা যায়, সেটা আমরা ছোটো করবো। দেখেন এটা গেলে ছোটো করা যাচ্ছে, যদি ছোটো করা না যায় তখন আমরা অন্য পন্থাগুলো অবলম্বন করবো। দেখেন এখানে আমি অনেকটা ছোটো করতে পারছি, এটাকে ছোটো করি, এখন আর ছোটো করা, টোটাল কলমটা একটু ছোটো করি, অ্যাভারেজটা করা যাচ্ছে না, প্রেজেন্টের কলমটা একটু ছোটো করি, অ্যাবসেন্টের কলমটা একটু ছোটো করি, তাও দেখেন যে আর এইটুকু জায়গা বাকি থেকে গেছে একটা পেজের। এইটুকু জায়গা আমি কীভাবে ঢুকাবো, এইটুকু জায়গায় ঢুকানোর জন্য এখানে 2টা মেথড আছে। একটা মেথড হচ্ছে কি আপনাকে পার্সেন্টেজ কমিয়ে দিয়ে কী করা, কম্পোজ করে পার্সেন্টেজটা কমাই ফেলা। আর একটা মেথড হচ্ছে কি অন্যটা সেটা আমি দেখাবো। দেখেন এখানে আমি পার্সেন্টেজটা কীভাবে কমাবো, এই যে পেজ সেট আপ আছে না, এখানে দেখেন পেজ সেট আপ। আচ্ছা এখান থেকে পেজের সাইজটা আমরা একটু চেঞ্জ করবো, আমরা এটা অ্যাফোর্ড সাইজ করবো। দেখবেন অ্যাফোর্ড সাইজ করলাম মানে আরেকটা কলাম ঢুকবে। এখন দেখেন টোটাল পর্যন্ত আছে না, অ্যাভারেজ পর্যন্ত হয়তো ঢুকতে পারে। দেখি আমি এখানে এই দেখেন পেজ আসছে, এখানে এসে আমি এটাকে অ্যাফোর্ড সাইজ করে দিয়েছি, দেখছেন অ্যাভারেজ কলামটা ঢুকে গেছে। তার মানে আমরা বাকি রইল কোনটা, এইটুকু তো আমরা ইজিলি ঢুকে ফেলতে। কীভাবে এটা আমরা এই টোটাল লিখার সাইজটা আমরা কমাই ফেলবো, কম্পোজ করে ফেলবো। কীভাবে দেখেন এটা করতে হবে, যে পেপার সাইজ আছে না, এই যে সাইজের এখানে এসে আপনি যখন মোর পেপার সাইজ যখন যাবেন তখন দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট টু, এইখান থেকে যে একটা 100% সেটা যদি আমি কমাই ফেলবো তাহলে হবে। তো এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, আবার আমরা আরেক জায়গা থেকে করতে পারি। কোথা থেকে দেখেন, এই যে হোমে এসে এই যে পেজ লেআউট থেকে আমরা সাইজে গিয়ে এখান থেকে মোর পেপার সাইজ থেকে আমরা এখানে পার্সেন্টেজটা কমাই দিলে এটা আর একটু কম্পোজ হয়ে ভিতরে চলে আসবে, 100%টা একটু কমে গিয়ে ভিতরে চলে আসবে। তো এই যে 100% এটা আবার কোথায় আছে, আমাকে এত দূরে আসতে না হয় মতো আমি দেখব কোথায়, আমার এখানে এসে পেজ লেআউটে এসে সাইজে এসে এখান থেকে মোর পেপারসে আমাকে এটা করতে হচ্ছে। আমি এখান থেকে না করে আমি শর্টকাট করতে পারি কিনা, শর্টকাটে করা যাবে। সেটা কীভাবে, আমি পেজ লেআউট আসবো, দেখেন এই যে দেখেন একটাকে স্কেল দেখতে পাচ্ছেন 100%, এই 100%টাকে আমরা কমাবো। ঠিক আছে, দেখে আমি দেখে কাজটা করতে হবে। দেখেন আমি এখান থেকে কমাচ্ছি, দেখেন আমি কমাচ্ছি, দেখেন এখানে অটোমেটিক কী হচ্ছে, কলামগুলো বেড়ে যাচ্ছে, দেখেন অটোমেটিক কলামগুলো কমে যাবে। আর কমাচ্ছি, দেখেন 85% করছি, দেখেন 80% যখন করেছি আমার এটা পুরোটা এখানে চলে আসছে 80%। দেখেন আমার পুরো কলামটা একটা সেটের মধ্যে আছে। আমি যখন কন্ট্রোল পি দিয়ে ক্লিক করবো দেখবেন যে পুরো রেজাল্ট শিটটা একটা পেজের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে প্রবলেম কি হয়েছে, প্রবলেম হয়েছে যে আমার রেজাল্ট শিটের লেখাগুলো ছোটো হয়ে গেছে, আর 20% লেখার সাইজটা কমে গেছে, লেখাগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে। তাহলে এরকম হলে তো প্রবলেম না, আমি এই প্রবলেমটা করতে চাই না। আমি চাই যে 100% থাকবে কিন্তু আমার সবগুলো লেখা থাকবে। এটা কীভাবে, এটাও কীভাবে সম্ভব সেটা দেখার জন্য আমি আগে গিয়ে এখান থেকে 100% করে ফেলি এটাকে। আচ্ছা আমি এখান থেকে ক্লিক করে লিখবো না, আমি এখান থেকে ক্লিক করে ফেলি, ঠিক আছে? এখন 100% আছে। দেখেন এই কলামগুলো আমি ভিতরে ঢুকাতে, এই কলামগুলো ভিতরে ঢোকার জন্য এখন একটা জিনিস আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, আপনারা একটু কথা বলবেন। আমি এখানে শুধুমাত্র মনে করেন আমি এখানে 100 দিয়েছি, তো এইখানে 100 নাম্বার, এই কলামটা আমি আর ছোটো করতে পারছি না কেন, একটু কেউ বলবেন, কেউ একজন বলেন তো আমি এই কলামটা ছোটো করতে পারতেছি না কেন? 100 নাম্বারটা আমি আর অনেক ছোটো করতে পারতাম, শুধুমাত্র 100 নাম্বার কেন ছোটো করতে পারছি না? হেডলাইনের জন্য এটা ছোটো করতে পারছি, তাই তো? আমি চাইলে এই সাবজেক্টের জন্য আমি ছোটো করতে পারছি না। তো এখন আমি এমন একটা কাজ করবো যাতে করে আমি এই সাবজেক্টটাকে ছোটো করতে পারি। সেটা কি, এখানে প্রত্যেকটা নাম্বার এরকম যে হেডলাইনের জন্য আমি এটাকে ছোটো করতে পারছি না। এখন আমি এমন একটা সিস্টেম করবো, আমি চাইলে হেডলাইনটাকে আরও অনেক ছোটো করে ফেলতে পারবো, এত বেশি ছোটো করতে পারবো যে এই লেখাগুলোকে আমি অর্ধেক পেজের মধ্যে আমি পুরোটাকে নিয়ে আসতে পারবো। দেখেন কীভাবে,
আমি এই লাইনটাকে সিলেক্ট করছি, এই সেলটা এই রোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি হোমে গেলাম। হোমে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। এটাকে বলে কি টেক্সট ওরিয়েন্টেশন অথবা রোটেট টেক্সট। দেখেন আমি এখানে এসে দেখেন এই রোটেট টেক্সটটাকে যখন আমি রোটেট টেক্সট যখন আমি আফ করে দিয়েছি, এই যে আমার আগের যে রেজাল্ট শিটটা আছে যেখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো উপরের দিকে এখানে এসে যখন আমি এইকে যখন রোটেট টেক্সট আপ করে দিয়েছি, তখন আমি যখন এখানে এসে এই রোটাকে একটু যখন আমি বড় করে দিয়েছি, দেখেন আরও বড় করি, যতটুকু আমার লেখাটা ধরে ততটুকু হচ্ছে। এবার দেখেন তো, যিনি একটু আগে বলেছিলেন যে আমি হেডলাইনের জন্য আমি কলামটাকে ছোট করতে পারিনি, এখন কি আমি কলামটাকে ছোট করতে পারবো? দেখেন দেখেন আমি এই কলামটাকে এখন ছোট করে ফেলতে পারছি, যতটুকু সম্ভব আমি ছোট করে ফেলতে পারছি, দেখেন যতটুকু পারা যায়। তো এইভাবে যদি আমি ছোট করি, আমার সর্বোচ্চ 5টা বা 7টা কলাম করলে আমার পুরো রেজাল্টটা সেটা এখানে চলে আসবে, পুরো রেজাল্ট শিট এখানে চলে আসবে। শুধুমাত্র 5টা 7টা করলেই একটা পেজ চলে আসবে। দেখেন আরেকটা করলেই চলে আসবে, ভিতরে চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখন আমার লেখাগুলো সাইজ 100% আছে এবং কি আছে, লেখাগুলো পুরোটা আসছে, দেখতে পাচ্ছেন? তো এখন কথা হচ্ছে যে এখানে কিছু কলাম একবারে ছোট হয়ে গেছে, কিছু কলাম একদম বড় থেকে গেছে, এটাতে আবার দেখতে বিশ্রী লাগতেছে, বিশ্রী লাগতেছে না? তো আমি তো এটা অ্যাকুরেট সাইজগুলো করতে পারছি না, কোনটা কত সাইজ আমরা বুঝতে পারছি না, খালি চোখে এগুলো বোঝা যায়। তখন আপনি কীভাবে করবেন? তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমি এই উপরের সবগুলোকে সেম সাইজ করার জন্য আমি উপরের এইগুলোকে সিলেক্ট করার পরে দেখেন উপরের কলামগুলো এইভাবে উপর থেকে সিলেক্ট করতে হবে, আপনি এখান থেকে সিলেক্ট করলে হবে না। আমি উপর থেকে সিলেক্ট করার পরে উপরের কলাম যেখান থেকে সিলেক্ট করছি সেটার উপর আমি রাইট বাটন ক্লিক করব। দেখেন এখানে একটা অপশন আছে কলাম ওয়াইড, কলামের ওয়াইড কতটুকু হবে। আমি কলাম ওয়াইড যখন আমি ক্লিক করেছি, এখানে দেখেন এখান থেকে মনে করুন আমি এটাকে 7 করে দিয়েছি, কলাম ওয়াইড কথার কথা 7 যখন করেছি, দেখেন সবগুলো সেম সাইজ, একটা কলামের সাইজও ছোটো নাই, সবগুলো সেম সাইজ কলাম, ঠিক আছে? আমি যদি একটু বড় করতাম, হয়তো বড় করলে একটা পেজের মধ্যে আসতো না। দেখি আমি বড় করে দেখি, আমি এখানে 8 করে দিয়ে দেখি, মনে করো একটা পেজ থেকে বেরিয়ে যাবে। দেখেন দুইটা কলাম বেরিয়ে গেছে, তাহলে আমি 8 দিতে পারবো না, আমি 7 করে দিলে সবগুলা কি থাকবে, সেম থাকবে। এখানে 7 করে দিয়েছি, ওকে করেছি। তো এখান থেকে একটা কলাম আমাকে একটু করে হালকা করে বড় করতে, সেটা হচ্ছে কি টোটালের কলামটা আমি একটু করে বড় করে দেখি, এত আচ্ছা সবগুলো সিলেক্ট করছি, সেই জন্য আমি এটাকে একটু করে বড় করে দেখি, টোটাল কলামটা একটু করে বড় করে দিই, ঠিক আছে? দেখেন আচ্ছা এবার এটা বুঝছি। এবার এই যে যদি আমি যদি কলাম রোগুলোকে যদি আমি বড় ছোটো সবগুলোকে একটু বড় করতে চাই, সবগুলোকে সেম সাইজে, তখন আমরা কীভাবে করবো? ঠিক তেমনি আপনাকে এখান থেকে শুরু করে রোগুলোকে সিলেক্ট করতে হবে। কোথায়? এখানে অরিজিনাল যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা আমরা যেটা বানিয়েছি সেটা না, এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে রো হাইটের এখানে এসে দেখেন আপনি যদি এটাকে করেন যে এটাকে আপনি 15 করেন, এদিকে আবার অন্যরকম, ওইদিকে 6 করে 7 করেছে বড় হয়ে গেছে, এখানে 15 করলে দেখেন কীরকম হয়, আরও একটু করে বাড়ছে, বোঝাও যায় নাই। আমি যদি এটাকে এসে 20 করে দিই, দেখে আমি মনে করেন 20 করে দিয়েছি, ওকে যখন আমি ক্লিক করবো দেখেন একটু বড় হয়েছে, কিন্তু সবগুলো অ্যাকুরেট 100% সেম সাইজ, কলামগুলো সেম সাইজ, রোগুলো সেম সাইজ, এখানে বড় ছোটো আর একেবারে নেই। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমার একটু খারাপ লাগতেছে, শরীর খারাপ লাগতেছে, আমি ক্লাসটা আজকে এখানে রাখি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আর না হলে ক্লাসটা এখানে রাখবো। আমি আসলে শরীর খারাপ লাগতেছে, আমি কোনোভাবেই মাথা স্থির করতে পারছি না, আমি ক্লাস থেকে বারবার সিটকে পড়তে, সেটা বুঝতে পারতেছিলেন তাই তো? আচ্ছা তাহলে আমি একটু রিকোয়েস্ট করতেছি, কেউ ভুল বুঝবেন না, আমি একটু করে ক্লাসটা আজকে রাখি, আধা ঘন্টা আগে শেষ করতেছি, আমি অন্য ক্লাসে আধা ঘন্টার চেয়ে বেশি করে আমি পোষায় দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা সো আমি পরবর্তী যেটা ক্লাস আমাদের 26 তারিখ যে ক্লাসটা হবে, আমি মনে হয় সেই ক্লাসটা পোস্টপোন করতে যাব, আপনাদের একটা ক্লাস একটু পরে নিব, আমি আপনাদেরকে জানাই দিব সেটা না হলে পরে আমি আপনাদেরকে একটা ক্লাস শুক্রবারে বা শনিবারে করে আমি একটা ক্লাস টেনে দিব, ঠিক আছে? এটা টেনে দিব, এটা একটু আমাকে আমার রিকোয়েস্ট একটু রাখার চেষ্টা করবেন। আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন থাকে এইটুকু বুঝতে একটু বলেন, তো আমি প্রশ্ন করবো, যেহেতু আমাদের এক্সেলের ক্লাস আজকে এখানে শেষ, আমরা এখানে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা যখন এক্সেলে কাজ করছিলাম তখন ওই সর্টিং করছিলাম আর কি, যে হাইয়েস্ট নাম্বার থেকে লোয়েস্ট নাম্বার বা লোয়েস্ট নাম্বার থেকে হাইয়েস্ট নাম্বার, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের আমরা যে ফরম্যাটটা করছিলাম, মানে কালার করছিলাম আর কি হ্যাঁ শীটটা, সেটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনি আবার সিরিয়াল নাম্বার ধরে আবার হ্যাঁ 1 2 3 4 সর্টিং দিয়ে ঠিক হ্যাঁ করছেন। হ্যাঁ তো আপনি একবার বলেছিলেন স্যার যে আমরা যখন বায়ারকে দেবো তখন আমরা হাইয়েস্ট নাম্বার থেকে লোয়েস্ট বা লোয়েস্ট থেকে হাইয়েস্ট এভাবে দেবো, সেক্ষেত্রে তো স্যার আমরা সিরিয়াল নাম্বার ধরে করতে পারবো না। তখন সিরিয়াল নাম্বার আপনি আবার বানাবেন, আচ্ছা, সিরিয়াল নাম্বারটা আবার বানাতে হবে, মানে কালারটা তখন স্যার আমার ফরম্যাটিং করার জন্য তাহলে আমার কালার আবার বসাতে হবে। কালার আবার বসাতে হবে। আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। সেটা হ্যাঁ হচ্ছে যে আমরা তো স্যার মোবাইল নাম্বার গুলো যখন লিখি, সবগুলো মোবাইল নাম্বারে যেহেতু 01 আছে, হ্যাঁ সেহেতু আমরা 01টা না লিখে
অন্যান্য আদার্স নাম্বার গুলো লিখলাম, কিন্তু এটা যখন প্রিন্ট আউট করবো তখন 01টা আসবে, এই ধরনের কোনো সিস্টেম আছে স্যার? না, 01 তো এভাবে আসার সিস্টেম না এক্সেলে ভাই। আমি বলি এক্সেলে হয় না এমন কোনো কাজ খুবই কম আছে, অফিসিয়াল কাজ। তো এটা হতে পারে যে আসতে পারে অন্য কোনো সেটিংয়ে, কিন্তু আমার এই সেটিংটা জানা নেই। আমাদের ডেটা এন্ট্রিতে যতটুকু দরকার আমি সে ততটুকু শিখেছি। যেমন আমাদের পিভিও টেবল আছে, এখানে আরও অনেকগুলো, এখান থেকে আপনি ইনভয়েস বানাতে পারবেন, এখান থেকে আপনি ক্যালেন্ডার বানাতে পারবেন, এগুলো তো আমাদের দরকার হয় না, তাহলে আমি এগুলো জানি না। এক্সেলে কিন্তু অনেক রকম কাজ করা যায়, এই কাজটা হয়তো হয় কিন্তু আমি জানি না, এটা আমাদের দরকার হবে না। মানে ডেটা এন্ট্রি করতে আমি পুরো 2 বছর ডাটা এন্ট্রিতে কাজ করেছি মার্কেট প্লেসে, আমাকে কখনো এই ধরনের কাজ করতে হয় না, বুঝতে পারছেন? তো এখন আপনি যদি জানেন তাহলে এটা আপনি বলেন, আর আপনি যদি না জানেন তাহলে আমিও জানি না, আসলে আমি দেখাতে পারবো না, বুঝতে পারছেন? না স্যার, এটা না, আমার অনেক সময় মোবাইল নাম্বার লিখতে প্রায় 150-200 মোবাইল নাম্বার মাঝে মাঝে লিখতে হয়, তো এইটার কোনো এই ধরনের অপশন আছে কিনা না, এই জন্য এদের এই জিজ্ঞেস ধরনের কোনো করছি। অপশন নেই। আপনাকে ওই যে জিরোটা লেখার জন্য আপনাকে কি করতে হবে, ট্যাক্স করে ফেলতে হবে, ফরম্যাটটাকে ট্যাক্স করে ফেলতে হবে, তারপরে 01 উঠবে, নাহলে উঠবে না, জিরোটা উঠবে না, 1 উঠবে, বুঝতে পারছেন? আপনি কি জিরো তুলতে পারেন না বুঝতে মোবাইল পেরেছি। নাম্বারে? না, তুলতে পারি, এটা স্যার স্পেস দিলেও উঠে, এমনি হ্যাশ দিলেও উঠে, বা এই ধরনের কোন একটা আদার্স কোনো কিছু দিলেও উঠে, এটা মানে উঠে আগে স্যার। একটা স্পেস দিতে হয় তারপর জিরো দিতে হয়, এই তো? না, জিরো দিয়ে জিরো, বা আমি স্বাভাবিক যে কাজটা করি সেটা হচ্ছে ফার্স্টটা নাম্বার দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আদার্স নাম্বার গুলো লিখি। ও আচ্ছা। 01825 লিখলাম, এরপরে স্পেস দিয়ে আদার্স যে লাস্টের সাইডটা থাকে এগুলো লিখলাম, আমি এই বলতেছি যে ধরনের আর কি। কোনো একটা সংখ্যার আগে মনে করো আমাকে 0182 এভাবে পড়তে হচ্ছে, তো এখানে জিরোটা লিখতে পারেন না, জিরোটা চলে গেছে, এখন জিরো তো উঠে না, এই জিরোটা আপনি বসাতে পারেন কিনা সেটা হ্যাঁ বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা বসাতে পারি, সেটা হচ্ছে 0826 লিখলাম, লিখার পরে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে তাহলে অন্যগুলো লিখলে থাকে, নাম্বারটা তখন থাকে, জিরোটা থাকে। হ্যাঁ, থাকতেছে, কারণ হচ্ছে কি এটা সংখ্যা থাকলো না, মাঝখানে স্পেস থাকলো না, এটা সংখ্যা থাকলো, এটাও কিন্তু একটা সুন্দর সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানে রাখতেছি। আপনাদের পরবর্তী ক্লাসটা আমি ইয়া করব, একটু জানাবো যে আমাদের 26 তারিখে ক্লাসটা হবে না, আমি দরকার হলে আপনাদের ওই ক্লাসটা আমি অন্য একটা শুক্রবার টুক্রবার যদি আপনারা সবাই যদি থাকতে পারেন তাহলে ওই দিন ক্লাসটা নিব, আর না হলে পরে আমাকে হয়তো আপনাদের টাইমটা হয়তো আমাকে একটু চেঞ্জ, টাইমটা না, যে তারিখটা হয়তো ডে ইয়াটা বারটা হয়তো একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি ওই বেসের একটা বার শেষ চেঞ্জ করেছি, কারণ হচ্ছে কি আমি জানতাম যে আপনাদের ক্লাসগুলো যদি গ্যাপ না যেত তাহলে আমরা ক্লাসগুলো নিতে পারতাম, ওদের ক্লাসগুলো শুরু হয়ে যেত ওদিকে। তো একটু সমস্যা যেহেতু হয়ে গেছে তাহলে আমরা একটু করে ম্যানেজ করার চেষ্টা করবো, এত তাড়াহুড়া করবো না। আমাদের এই পর্যন্ত যে যতগুলো কাজ শিখেছি ষষ্ঠ ক্লাস পর্যন্ত, আমাদের আরও 3টা ক্লাস হবে, 2টা ক্লাস হবে একেবারেই আমাদের মার্কেট প্লেসে যে কাজগুলো করতে হবে, সেটা একটা ক্লাস হবে শুধুমাত্র আমাদের মার্কেট প্লেসে কী কী কাজ করতে হবে সেটা। ও আপনাদের মনে হয় দুইটা দুইটা ক্লাস এক্সট্রা নিতে হবে, হ্যাঁ 2টা ক্লাস এক্সট্রা নিতে হবে দেখা যাচ্ছে। তো দেখা 2টা ক্লাস আমরা দেখবো শুধুমাত্র কী কী কাজ আমাদের মার্কেট প্লেসে করতে হয়, এক্সেল ব্যবহার করে, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে, ওয়ার্ড ব্যবহার করে কী কী কাজ আমাদের মার্কেট প্লেসে করতে হয় সেটা। আবার একটা ক্লাস পুরো হবে যে মার্কেট প্লেসে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মার্কেট প্লেসে কীভাবে আপনারা গিগ পাবলিশ করবেন, মার্কেট প্লেসে কীভাবে আপনারা অ্যাক্টিভ থাকবেন, মার্কেট প্লেসে কীভাবে বায়ারদের সাথে কথাবার্তা বলবেন, কীভাবে কাজের জন্য অফার করবেন, কীভাবে অনলাইনে কতক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকলে পরে আপনার জন্য র্যাঙ্কিং হবে, সুযোগ হবে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে যতগুলো ক্লাস লাগে আমি নিব ইনশাল্লাহ, আমাকে একটু করে সময় দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা অনেকটা ক্লাস পিছিয়ে পড়ে গেছি, মাঝখানে আরেকটা বেসিক শিডিউল করে ফেলেছে, আমি এতটা পিছিয়ে পড়বো আমি বুঝতে পারি নাই। তো সেক্ষেত্রে আমরা একটু একটু করে আগানোর চেষ্টা করবো, একেবারে এখানে দিনে দিনে কেউ ফ্রিল্যান্সার হয়ে যায় না, একটু সময় দিবেন, আস্তে আস্তে সব কিছু আপনারা প্র্যাকটিস করবেন, আগের ক্লাসগুলো রিভাইজ করবেন, কোথাও কোথাও ঘাটতি আছে কিনা দেখার চেষ্টা করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানানোর চেষ্টা করবেন। তো আমি ক্লাসটা এখানে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সুমাইয়া ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? স্যার আমাদের হচ্ছে আগের মার্কেট প্লেস গুলোতে যেরকম হচ্ছে একটা আইপি দিয়ে হচ্ছে একটা ডিভাইস, এরকম না কি না, এরকম কোনো পরবর্তী গুলো প্রবলেম না, হবে? আপনি আজকের পর থেকে যে মার্কেট প্লেসগুলোতে আমি এন্ট্রি করাবো, 1000টা ডিভাইস, 1000টা আইপি, 1000টা ইন্টারনেট সব কিছু করতে পারবেন, তবে বিপিএনটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। বিপিএন যখন আপনার খুব একটা দরকার হবে তখন আপনি মার্কেট প্লেস, তখন আপনি কী করবেন, ওই যে বিপিএনের জন্য আলাদা একটা করে ব্রাউজার যেভাবে করতো সেভাবে করে বিপিএনটা ইউজ করে আবার বিপিএনটা ক্লোজ করে দিয়ে আপনি আবার সেম মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন। বিপিএনটা একটু রিস্কি থাকে, সেজন্য কম ব্যবহার করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এ তো আপনি মার্কেট প্লেসগুলোতে আপনি ওই যে সেম মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আপনি মোবাইলেও ওপেন করে রাখতে পারবেন, আপনার কম্পিউটার ওপেন করে রাখতে পারবেন, আপনার অফিসে যে একটা কম্পিউটার থাকে সেটাতে ওপেন করে রাখতে হবে, একেবারে মাল্টিভাবে, মাল্টি অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে, মাল্টি ডিভাইস, মাল্টি ইন্টারনেট কানেকশন
সব কিছুতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যত বেশি করবেন তত বেশি আপনার জন্য ভালো। কারণ কি দেখা যাচ্ছে আপনি কম্পিউটারের সামনে 24 ঘন্টা বসে থাকার সুযোগ নেই, আপনি অনলাইন থাকতে পারতেছেন না। তখন আপনি মোবাইলে লগ ইন করে রাখছেন, মোবাইলে আপনি অনলাইন থাকতেছেন, তারপরে আপনাকে অনলাইন দেখাচ্ছে। তার মানে আপনি মোবাইল এবং ঘুম এবং কাজটা বাদ দিয়ে যদি আপনি 6 ঘন্টা যদি ঘুম যান, 24 ঘন্টার মধ্যে আর বাকি যেই ঘন্টাটা থাকে ওই বাকি ঘন্টাটা 18 ঘন্টা বলেন বা 16 ঘন্টা বলেন, আপনি কী থাকতেছেন, অনলাইন থাকতেছেন। তো যত বেশি অনলাইন থাকবেন তত বেশি আপনার অ্যাকাউন্টে র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনলাইন আছে বায়ার তাদেরকেই নক করে, অফলাইন যারা আছে তাদের জন্য অপেক্ষা করে না, বুঝতে পেরেছেন? তো এই জন্য অনলাইন থাকাটা জরুরি। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। আমরা ক্লাসটা এখানে রাখি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে 26 তারিখের পর একটা ক্লাস, আমি একটু ডেটটা ঠিক করে দিব আপনাদেরকে কখন হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।